নমস্কার। আজকে একটি বিশেষ আলোচনার তাগিদ থেকে হর পার্বতী প্রেম কথা তথা তাদের ব্যক্তি জীবনের কথা আলোচনায় আসব। এই আলোচনা প্রসঙ্গে বলে রাখি যে আমাদের ভাবনায় শিব চরিত্র সম্পর্কে পারস্পরিক দুটি অভিমুখ আছে। একটি অভিমুখে শিবরুদ্র, তিনি পরবর্তীকালে পুরাণের দেবতা, আর আরেকটি দিক থেকে তিনি হলেন লোকায়ত শিব। কালিকা পুরাণের 43 অধ্যায়ে ছদ্মবেশী শিব নিজের কথা বলতে গিয়ে দ্ব্যর্থবোধক ভাষায় যে কথা বলেছেন তার 3টি পংক্তি স্মরণীয়। সেখানে তিনি বলেছেন অব্যক্ত জন্মা, অর্থাৎ নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন যিনি বা যার জন্ম পরিচয়হীন। পরে বলেছেন সততং গৃহভোগ্য বিবর্জিত, অর্থাৎ তিনি গৃহসুখ বর্জিত হয়েছেন। পরে বলেছেন তিনি জ্ঞাতি বান্ধবহীন এবং খাদ্যাখাদ্য বিষয়ে তিনি বিচারহীন, ভক্ষ ভোজ্য বিবর্জিত। 3য় নম্বর পংক্তিতে তিনি বলছেন শ্মশানবাসী সততং সৎসঙ্গ বিবর্জিত। সৎসঙ্গ বিবর্জিত অর্থাৎ তিনি শ্মশানবাসী এবং সৎসঙ্গ তিনি বর্জিত। সৎসঙ্গ এই কথাটি আমাদের কাছে অত্যন্ত পরিচিত। আমরা জানি যে ঠাকুর অনুকূল চন্দ্রের যারা আশ্রিত তারা এই সৎসঙ্গ শব্দটি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেন। সুতরাং শিব তার নিজের পরিচয় দিতে গিয়ে প্রথমেই বলে নিয়েছেন যে অব্যক্ত জন্মা সততং গৃহভোগ্য বিবর্জিত, তার গৃহসুখ নেই। আমরা মনে রাখব যে যখন বিভিন্ন জায়গায় পার্বতী দ্ব্যর্থবোধক ভাষায় শিবের পরিচয় জ্ঞাপন করছেন তখনও, কিংবা প্রজাপতি দক্ষ যখন শিব সম্পর্কে বলছেন তার জামাইকে নিয়ে তখনও, কিংবা হিমালয় পত্নী মেনকা যখন তার জামাই সম্পর্কে বলছেন তখনও আমরা দেখেছি যে শিব এই যে সংস্কৃতির মধ্যে পড়েন সেখানে তিনি যাদের সঙ্গে মেশেন এবং যাদের সঙ্গ করেন তাদের কোনোভাবেই সৎসঙ্গ বলা যায় না। স্কন্দ পুরাণে দেখা যায় সতীর সামনে শিবনিন্দা করে দক্ষ বলেছেন নাস্য মাতা না চ পিতা না ভ্রাতা না বান্ধব। তার কোনো মাতা নেই, তার কোনো পিতা নেই, তার কোনো ভ্রাতা নেই, নেই তার কোনো বান্ধব। তাহলে এরকম দেবতাকে যক্ষ বা ঘুরি বললে এমন অমার্জিত জামাতাকে মার্জিত সংস্কৃতির উত্তরাধিকারী বহনকারী দক্ষ তার যজ্ঞে নিমন্ত্রণ করতে চাননি। পাশাপাশি পরে আমরা পাচ্ছি ভিক্ষয়া যোজনং যস্য কথম অন্নং প্রদাস্যতি। হে সতী, তুমি যাকে বিবাহ করেছ সে তোমাকে সামান্য অন্নটুকু দিতে পারে না। এই কথাগুলি পাচ্ছি আমরা পদ্মপুরাণে সৃষ্টিখণ্ডে এই বক্তব্যগুলি পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে এই বিভিন্ন পুরাণ থেকে মঙ্গল কাব্যের কবিরা শিব সম্পর্কে যে ধারণা করেছেন এবং লোকায়ত লোকমানসে শিব চরিত্র সম্পর্কে যে ধারণা চলে আসছে যুগের পর যুগ ধরে, সেই ধারণাকে অর্থাৎ দুটি সংস্কৃতিকে সামনে রেখে শিব নামাঙ্কিত এই চরিত্র আমাদের মঙ্গল কাব্যের পৃষ্ঠায় উঠে আসছে। এই শিবের সঙ্গে কোচ, এই শিবের সঙ্গে ডোম, বাগদি, কিরাত প্রভৃতি জাতির নিবিড় সম্পর্ক রয়েছে। তার পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে হি ওয়াজ ইন অল প্রবাবিলিটি এ নন এরিয়ান গড adopted by Indo-Aryan P. Thomas, Epics, Myths and Legend of India নামাঙ্কিত গ্রন্থে এই কথাগুলি বলছেন যে তার যে উৎস, তার এই উৎসের মূলে আছে নন এরিয়ান একটি প্রভাব।
আমরা খেয়াল করেছি যে শিবের যে সম্পূর্ণ পরিচয় আছে, সেই পরিচয়ে তার বাহন রহস্য যখন আমরা দেখি অন্যান্য দেবতার যে বাহন তাদের থেকে শিবের বাহন স্বতন্ত্র, যে কারণে শিব যখন বিবাহ করতে আসেন তখন শাশুড়ি মাতা পরিষ্কার তাকে এই অনার্য বাহন সম্বলিত এই জামাতাকে কিন্তু একেবারে মেনে নিতে পারেননি। কেন তার বাহন বৃষভ, তার কারণ ব্যাখ্যায় স্বামী নির্মলানন্দ দেবদেবী ও তার বাহন নামাঙ্কিত গ্রন্থে বলেছেন যে এই যে বৃষভ, এর অর্থ হলো বলবান এবং শুক্রল। কৃষি পরিবহনাদি কার্যের দ্বারা বৃষভ যেমন গৃহস্থের নানা প্রয়োজন সিদ্ধ করেন, তেমনি প্রজননের প্রয়োজনে একটি বৃষভকে বহু গাভীর কামনা পূরণ করতে হয়। অতএব বৃষভ যেমন কামবর্ষী, আশুত শিবও তেমন বরদ, তিনি ভক্তগণের কামনা বা অভীষ্ট পূরণে সদা উন্মুখ। অতএব শিবের বাহন হলো বৃষভ। আমরা খেয়াল করব যে জায়গায় দাঁড়িয়ে আদিদেব নিরঞ্জন তার 3 পুত্রের মধ্যে শিবকে সর্বাংশে তার প্রিয় পুত্র হিসেবে ঘোষণা করেছিলেন, সেই শিবের সঙ্গে কোথাও বা ধর্মের একটি গভীরতম হৃদ্য সম্পর্ক হয়েছে। এবং সেই সম্পর্কের জায়গায় দাঁড়িয়ে আমরা দেখে নিয়েছি যে আদিদেব নিরঞ্জনের সঙ্গে জড়িত যে গাজন উৎসব, সেই গাজন উৎসবটি পরবর্তীকালে কিন্তু শিবের গাজনের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ ধর্ম এবং শিব এই দুজন কিন্তু একেবারে সমান্তরালে কোথাও এক সূত্রে একীকৃত হয়েছেন। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এই কারণেই বলেছেন যে বাঙালির লোকজীবনে এই বৃষভধ্বজ শিব, এই প্রমথেশ শিব, এই বরদা শিব অপেক্ষা, এই সর্বশক্তিমান এই রুদ্র অপেক্ষা গঞ্জিকা সেবনকারী পরস্ত্রী লোলুপ কৃষক শিব অধিকতর প্রাধান্য লাভ করেছেন, যাকে কেউ কেউ অস্ট্রিক সংস্কৃতি জাত কৃষি দেবতার প্রতীক বলে মনে করেন। অর্থাৎ আর্য ও আর্যেতর সংস্কৃতির সমন্বয়ে একসময় পৌরাণিক দেবাদিদেব মহেশ্বর ও কোচনির রূপমুগ্ধ বৃত্ত শিব একাকার হয়ে গিয়েছেন। এই কথাটি তিনি বলেছেন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত নামাঙ্কিত গ্রন্থের 3য় খণ্ডের 88 পৃষ্ঠায়। আমরা খেয়াল করব যে এই যে শিবের কথা আমরা বলছি, এই শিব এমন একজন দেবতা যে দেবতা ঠিক একই সঙ্গে একদিকে মধ্যযুগের বাংলা সাহিত্যে রাধাকৃষ্ণ প্রেম কথার পাশাপাশি আমরা যেমন দেখেছি যে কানু ছাড়া গীত না হিয়ার, ঠিক পাশাপাশি এটাও দেখেছি ধান ভান্ত শিবের গীত। অর্থাৎ সমগ্র মধ্যযুগের বাংলা সাহিত্যে ঠিক দুটি করে অর্থাৎ 4টি চরিত্র, রাধাকৃষ্ণ তিনি প্রেমের দিক থেকে এবং অন্যদিকে হর পার্বতী যে দাম্পত্য সম্পর্কের দিক থেকে বা গারস্থ ধর্মের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। লোকায়ত এই দেবতা শিব বঙ্গ সংস্কৃতির সর্বত্র মিশে রয়েছেন। তিনি আমাদের আদিদেব নিরঞ্জনের পুত্র, তিনি পার্বতীর স্বামী, তিনি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ 4 জনের পিতা। একথা বলছি এই কারণে যে গণপতি তার পুত্র, তার পূজা ছাড়া অন্য দেবতার পূজা সূচিত হতে পারে না। আবার তার কনিষ্ঠ পুত্র তিনি দেব সেনাপতি কার্তিক, তাকে বাদ দিয়ে দেবতারা কোনো যুদ্ধে জয়লাভ করতে পারেন না। অন্যদিকে ধনের দেবী লক্ষ্মী, বিদ্যার দেবী সরস্বতী তার 2 কৃতি সন্তান। তাহলে দেখা যাচ্ছে এই যে 4 কৃতি সন্তানের জনক হলেন শিব। আবার পত্নী পার্বতী তিনি অসুর বিনাশে যখন দেবতারা ব্যর্থ হন তখন তিনি মহিষাসুর ধূম্রাসুরকে বধ করার ক্ষমতা রাখেন। অর্থাৎ শিবের একটি পারিবারিক পরিমণ্ডল আছে। পাশাপাশি শিব এমন একজন মিশ্রিত দেবতা যার মধ্যে বহু দেবতার সংমিশ্রণ ঘটেছে। আমরা খেয়াল করেছি তিনি সর্ববিভূষিতা, তার কন্যা মনসা অর্থাৎ অনার্য দেবী মনসা তিনি শিবের সঙ্গে মিশে আছেন। তার 3য় নয়নে অগ্নি একজন দেবতা, শিবের কপালে বিরাজিত করেন চন্দ্র। হিন্দু পুরাণ অনুসারে চন্দ্র এক দেবতা। শিবের গলায় বিরাজিত থাকে উদয়নাগ, এই নাগ জাতির সঙ্গে শিবের একটি গভীর সম্পর্ক আছে। এই একাধিক দেবতা শিবকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ তার পারিবারিক পরিবেষ্টনের মধ্যে দাঁড়িয়ে আছেন পার্বতী সহ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। এই লক্ষ্মী, গণেশ,
কার্তিক, সরস্বতী কিংবা পার্বতী এরা যদি হয় আর্য সংস্কৃতির ধারক ও বাহক, পাশাপাশি তাহলে দেখে নেব আমরা স্বয়ং শিব তিনি কিন্তু আর্য সংস্কৃতির ধারক ও বাহক নন, তিনি অনার্য সংস্কৃতির ধারক ও বাহক। অর্থাৎ একটি পরিবারে একই সঙ্গে আর্য সংস্কৃতি এবং অন্য সঙ্গে পাশাপাশি অনার্য সংস্কৃতি, দুই সংস্কৃতির মিশ্রণ ভারতীয় অন্য কোথাও দেব সমাজে কিংবা পুরাণের মধ্যে অন্য কোথাও কিন্তু দেখা যায় না। এটা কিন্তু আমাদের কাছে একটা উপরি পাওনা বটে। ঠিক যেমন করে কৃষ্ণের একাধিক নাম আছে, 108 নামের সঙ্গে আমরা পরিচিত, তেমন শিবেরও রয়েছে একাধিক নাম। তিনি কালের গণ্ডিকে অতিক্রম করে যান, তাই তিনি মহাকাল। তিনি সমস্ত বিশ্ব সংসারের যন্ত্রণাকে হরণ করেন, তমগুণ নাশ করেন, তাই তিনি হর। তিনি বিরূপ নেত্র হেতু বিরূপাক্ষ, তিনটি লোচনের অধীশ্বর, ত্রিলোচন, এবং তিনি মৃত্যুকে জয় করেছেন, তাই তিনি মৃত্যুঞ্জয়। তিনি পিনাক নামক ধনুক ধারণ করেন, তাই তিনি পিনাকি। মস্তকে জটা জুট ধারণ করেন, তাই তিনি কপর্দি, এবং হাতে ডমরু ধারণ করেন, অতএব ডমরুধর। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচানোর অভিপ্রায়ে সমুদ্র মন্থনজাত গরল ধারণ করেছিলেন বলে তিনি হলেন নীলকণ্ঠ, এবং ভূতের অধিপতি বলে তিনি ভূতনাথ। তিনি নৃত্যরত, এই নৃত্যশিল্পের প্রতিষ্ঠাতার আদিতে আছেন শিব, অতএব তিনি নটরাজ। তিনি সম্পূর্ণভাবে যে কোনো মানুষ, যে কোনো প্রার্থিত বর তিনি পূরণের সমর্থ, অতএব তিনি আশুতোষ। এবং তিনি ধূম্ররূপী, অতএব ধূর্যটি। তিনি সবার মঙ্গল নিয়ত মঙ্গল সাধন করেন, তাই তিনি শিব। পশুদের অধিপতি, তাই পশুপতি। তিনি সকল জীবের প্রভু, তাই ঈশান। তিনি সরেশ্বর্যশালী, অতএব তিনি ভগবান। এবং দেবতাগণ বন্দিত, তাই তিনি মহাদেব। তিনি যেহেতু তার জন্মদাত্রী নেই, জন্মদাতা নেই, তাই তিনি স্বয়ম্ভু। এবং জীব সমূহ তার কাছে মহা ঐশ্বর্য প্রার্থনা করেন, অতএব তিনি মহেশ্বর। তিনি ধীর, তিনি স্থির, তিনি সনাতন, তাই তার অন্যতম নাম স্থাণু। এবং বিশ্বের দেবতাগণ তার মধ্যে স্থিত বলে তার অন্য নাম বিশ্বরূপ। জলস্থল অন্তরিক্ষে তিনি বিরাজমান, অতএব তিনি বহুরূপ। ত্রিশূল তার আয়ুধ বস্ত্র, অতএব তিনি ত্রিশূল পানি। তিনি সর্বভূতে সং বা মুক্তি বিধানকারী, অতএব তিনি শঙ্কর। অতএব এই যে নানা রূপে শিব কিন্তু আমাদের কাছে চর্চিত হয়ে আসেন, এবং সমগ্র ভারতবর্ষের এমন কোনো তীর্থস্থান নেই যেখানে শিবমূর্তি নেই, এবং এক একটা জায়গায় শিব কিন্তু এক এক নামে পূজিত, চর্চিত এবং আলোচিত। বারাণসীতে তিনি মহাদেব, প্রয়াগে তিনি মহেশ্বর, নৈমিষ ক্ষেত্রে দেবদেব, গয়া তীর্থে তিনি প্রপিতামহ, কুরুক্ষেত্রে কালেশ, গোকর্ণে তিনি মহাবল, অবন্তীতে তিনি মহাকাল, কেদারে তিনি ঈশানদেব, হিমালয়ে রুদ্র, কঙ্খলে উগ্র, এবং কাশ্মীরে বিজয় ইত্যাদি নামে তিনি পরিচিত। আমরা দেখেছি যে মহাভারতে আমরা প্রতি মুহূর্তে খেয়াল করেছি, রামায়ণ কিংবা মহাভারতের যুগ থেকে তিনি পূজিত এবং চর্চিত হয়েছেন। কথিত আছে শিব মহর্ষি অত্রির কাছে তিনি যোগ শিক্ষা নিয়েছেন, এবং পাশাপাশি এটাও আমরা জানি যে স্বয়ং বিশ্বামিত্র তার কৃপায় নানা অস্ত্র বা আয়ুধ লাভ করেছেন। তিনি একই সঙ্গে পরশুরামের অস্ত্রগুরু, আবার তিনি অর্জুনকে তার গভীর তপস্যায় তিনি পাশুপত অস্ত্র দান করেছেন। এহেন সর্বগুণান্বিত জামাইকে কিন্তু ভৃগু যজ্ঞে যখন গুণান্বিত জামাই ভৃগু যজ্ঞে যখন তার শ্বশুর মশাই দক্ষকে প্রণাম জানাতে পারেননি বা জানাননি, তখন সেই একটি ভিতরের ক্ষোভ থেকে শিবহীন যজ্ঞ করার অভিপ্রায়ে সতীকে নিমন্ত্রণ করেননি। উপরন্তু সবার সামনে তিনি নিজের জামাতার পরিচয় দিতে গিয়ে বলেছেন, সভাজন শুনো জামাতার গুণ, বয়সে বাপের বড়, কোনো গুণ নাই, যেটা সেটা ঠাই সিদ্ধিতে নিপুণ দর। এবং এখানে গিয়ে তিনি বলেছেন, কি জাতিকে জানে, কারে নাহি মানে, সদা কদাচারময়। আমরা দেখেছি যে পিতা যখন নিন্দা করছেন তার ভালোবাসার মানুষ শিবকে, তখন সতী দেহ ত্যাগ করছেন। সতী বলেছেন, যে দেহ থেকে আমার উৎপত্তি, যে দেহ থেকে তুমি আমার জন্ম দিয়েছ, আমি সে দেহ চাই না। অতএব তব অঙ্গ জনু তে জীব এ তনু, তবে যাবে মোর পাপ। এই জায়গায় আমরা খেয়াল করেছি যে সতী যে জায়গা থেকে দাঁড়িয়ে পরিষ্কার উপলব্ধি করেছেন যে কোনোভাবেই শিবকে যদি মর্যাদা দেওয়া না হয় তাহলে সতীর কোনো মর্যাদা দেওয়ার প্রশ্ন আসে না। অতএব পিতার সামনে দক্ষের সামনে যখন মারা গেলেন সতী, তখন এই সংবাদ শুনে
অত্যন্ত ব্যথিত হলেন শিব। এই জায়গায় দাঁড়িয়ে বলতে হয় শিব কিভাবে দক্ষযজ্ঞ বিনাশ করতে এসেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে চণ্ডীমঙ্গলের কবি মুকুন্দ চক্রবর্তী একটা ব্যাখ্যা দিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে রামেশ্বর ভট্টাচার্য অন্য ব্যাখ্যা দিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতচন্দ্র আরেকটি ব্যাখ্যা দিয়েছেন। আমরা ভারতচন্দ্রের কাব্যে দেখেছি স্বয়ং শিব ডাকিনী যোগিনী ভৈরবা ভৈরবী এবং শাকিনী প্রেতিনী নন্দভৃঙ্গী সহ নিজে এসেছেন দক্ষালয়ে। তার ভয়ঙ্কর আহ্বানে দক্ষরাজ কম্পিত হয়েছে। শিব জানিয়েছেন অদূরে মহারুদ্র ডাকে গভীরে, ওরে রে রে ওরে রক্ষ দে রে সতী রে, ভুজঙ্গ প্রয়াতে কহে ভারতী দে, সতী দে সতী দে সতী দে সতী দে। আমরা মনে রাখবো আমরা তিনটি শব্দ আমাদের কাছে পরিচিত। এই তিনটি শব্দের মধ্যে একটি হচ্ছে কনস্ট্রাকশন, অন্যটি রিকনস্ট্রাকশন এবং তৃতীয় শব্দ ডিকনস্ট্রাকশন। আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যখন এই উদয় কুমার চক্রবর্তী এই বিষয়টা মানে অন্যভাবে যখন লিখছেন ভুজঙ্গ প্রয়াত অন্নদামঙ্গলের টেক্সট অনুসরণে, তখন এই শব্দটি তিনি গ্রহণ করেছেন ভুজঙ্গ প্রয়াতে কহে ভারতী দে। অর্থাৎ উদয় কুমার চক্রবর্তী যখন রিকনস্ট্রাকশন করছেন, একটি অসামান্য উপন্যাস লিখছেন, তখন তিনি এটা নিয়ে বলছেন ভুজঙ্গ প্রয়াত। আমরা এই আলোচনার শেষার্ধে এসে অবশ্যই এই প্রসঙ্গে বলবো যে উপন্যাসটির কথা রামকুমার মুখোপাধ্যায়ের লেখা অসামান্য একটি টেক্সট, তার নাম হর পার্বতী, সেটা বলবো একটু পরে। তার আগে বলে রাখি এই যে দক্ষযজ্ঞ নাশ যখন চলছে, ঠিক সেই সময় তুনক ছন্দে ভারতচন্দ্র শিবের সেই বিধ্বংসী যে রূপের বর্ণনা করেছেন, সেখানে দাঁড়িয়ে লোকায়ত শিব আর রুদ্র শিব দুটি শিবকে সমীকৃত করেছেন। এখানে আমরা বলবো ভারতচন্দ্র। সেখানে ভূতনাথ ভূতসাত দক্ষ যজ্ঞ নাশিছে, যক্ষ রক্ষ লক্ষ লক্ষ অট্ট অট্ট হাসিছে, প্রেতভাগ সানুরাগ ঝম্প ঝম্প ঝাপিছে, ঘোররোল গন্ডগোল 14 লোক কাঁপিছে। আমরা লক্ষ্য করেছি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই তত্ত্বটি এই যেভাবে ব্যাখ্যা করছেন ভারতচন্দ্র, তার 200 বছর আগে এই বিষয়টি কিন্তু মুকুন্দ চক্রবর্তী একেবারে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ মুকুন্দ চক্রবর্তীর টেক্সট থেকে সরাসরি যোজন দূরত্বে সরে এসেছেন মধ্যযুগের অন্য আর এক অসামান্য শক্তির অধিকারী বলিষ্ঠ কবি ভারতচন্দ্র। আমরা মনে রাখবো যে ছন্দের গুণে ভারতচন্দ্র প্রমথ চৌধুরীর হৃদয় হরণ করেন এবং প্রমথ চৌধুরীর মনে হয় যে স্টাইলের গুণে দাঁড়িয়ে ভারতচন্দ্র মধ্যযুগের অনন্য কৃতির অধিকারী। সেখানে দাঁড়িয়ে ভারতচন্দ্রের এই যে নির্মাণ প্রতিভা, এখান থেকে একটু সরে এসে ভারতচন্দ্রের ঠিক অনেক আগে মুকুন্দ দেখাচ্ছেন যে তিনি অত্যাশিব নিজে আসেননি, স্বয়ং শিব তিনি তার এই দক্ষ যজ্ঞ পণ্ড করার জন্যে অন্যভাবে পাঠাচ্ছেন তার আর এক রূপকে। এবং সেখানে গিয়ে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে মৃত পত্নীর দেহ নিয়ে যখন তিনি ফিরছেন, তখন সেই মুহূর্তে অনুধাবন করেছিলেন বিষ্ণু যে সমস্ত প্রলয় হয়তো বা ধ্বংস হয়ে যাবে। আমি আগেই বলে নিয়েছি যে শিব প্রলয় ধ্বংস করেন, যে শিব সতীর দেহ নিয়ে এগিয়ে আসছেন এবং যে শিব উন্মত্তের ন্যায় আচরণ করছেন, তিনি কিন্তু লোকায়ত শিব নন, তিনি রুদ্র শিব। কবি ভারতচন্দ্র লিখেছেন যেখানে যেখানে অঙ্গ পড়িল সতীর মহাপীঠ, সে স্থান পূজিত বিধির, করিয়া একান্ন খণ্ড কাটিল কেশব, বিধাতা পূজিল ভব হইলা ভৈরব। এই কথাটি লিখছেন ভারতচন্দ্র। আমরা ঠিক এরপরে দেখেছি যে শিব রুদ্র শিব তিনি ধ্যানস্থ শিব হলেন। ইতিমধ্যে দেবতারা বিপদে পড়লেন, কারণ দেবতাদের মধ্যে যিনি সংহারের দেবতা, তিনি যদি ধ্যানস্থ হন তাহলে তারকাসুর বধ করার দায় কে নেবে? অতএব তারকাসুর বধ করার দায় থেকে শিব যদি ধ্যানস্থ শিবকে জাগানো না হয়, তাহলে কখনোই কুমার কার্তিকের জন্ম হবে না। এই প্রসঙ্গে আমরা মনে রাখতে পারি কুমার সম্ভবম কাব্যের কথা, যেখানে দাঁড়িয়ে কুমার কার্তিকের জন্মের একটি অসামান্য মিথ আমরা পেয়েছি। আমরা এখানে দেখেছি স্বয়ং বিষ্ণু শিবের বিবাহের মন্ত্রণা দেওয়ার জন্যে তিনি নারদকে পাঠিয়েছেন এবং জানিয়েছেন ঘটক হইয়া তুমি হিমালয়ে যাও, উমাসহ মহেশের বিবাহ ঘটাও। এটা আমরা পাচ্ছি ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে। কিন্তু আমরা যখন মুকুন্দ চক্রবর্তীর টেক্সটে আসি, তখন মুকুন্দ চক্রবর্তী কিন্তু এইভাবে ঘটকের মধ্যস্থতায় সরাসরি শিবের সঙ্গে পার্বতীর এই যে একটি সম্পর্কের জায়গা তিনি তৈরি করেননি, বরং সেখানে দাঁড়িয়ে স্বয়ং পার্বতী গিয়েছেন শিবের কাছে, আমরা সেটা পেয়েছি।
এই প্রসঙ্গে মনে রাখি যে পার্বতী তো জন্মগ্রহণ করলেন, পার্বতীর এই জন্মগ্রহণের বিষয়টি মুকুন্দ এঁকেছেন, এই জন্মগ্রহণের বিষয়টি ভারতচন্দ্র এঁকেছেন, পাশাপাশি আরেকজন কবি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল এক আলোকিত জ্যোতিষ্ক রামেশ্বর ভট্টাচার্য তিনিও এঁকেছেন। আমরা তার টেক্সটে দেখেছি গৌরী যখন ধীরে ধীরে বড় হচ্ছেন তখন একদিন হিমালয়ের পাদকাদেশে যখন সেখানে অপূর্ব এক বাসন্তী পরিবেশে চারিদিকে ফুলে ফুলে সুশোভিত, তখন তার সখীদের সঙ্গে নিয়ে পার্বতী খেলা করছেন এবং ঠিক যে খেলাটি তিনি করছেন সেই খেলা হচ্ছে পুতুল পুতুল খেলা। যে পুতুল পুতুল খেলা আমরা দেখেছি রবীন্দ্রনাথের ছোট্ট একটি গল্প এক রাত্রি গল্প কিংবা শরতের দেবদাসে, এবং সেখানে কিভাবে পুতুল পুতুল খেলছে পার্বতী সমস্ত শিশুদের দেখেছেন এবং ডেকে বলছেন তোমরা কেউ কিন্তু ঝগড়া করবে না, তোমরা কেউ বিবাদ করবে না, কারণ মনে রেখো আজকে আমার মেয়ের বিয়ে হবে। বরযাত্রী কন্যাযাত্রীকে এক জায়গায় করছেন। রামেশ্বর কি লিখছেন? ঘটা করি আপনে ঘটক শিরোমণি, ঘটা করি আপনে ঘটক শিরোমণি, নারায়ণে বিভা দিল লক্ষ্মী ঠাকুরানী, বরযাত্রা কন্যা যাত্রা বসায়ে ঘরে, আপনে অভয়া অন্ন বিতরণ করে। অর্থাৎ স্বয়ং অভয়া তিনি যেন শাশুড়ি ভূমিকায় আছেন এবং এই যে বিবাহ খেলা, এই যে বিবাহ খেলা হচ্ছে সেই বিবাহ খেলায় তিনি কি করছেন না অভ্যাগতদের বসতে দিয়েছেন এবং খেতে দিয়েছেন কচু পাতা, সামনে দিয়েছেন কচু পাতা, ধরনীর ধুলি এনে দিয়েছেন ভাত হিসেবে, শাক হিসেবে দিয়েছেন সজিনার পাতা, তপ্ত বালি দিয়েছেন উষ্ণ স্যুপ হিসেবে, বদলির বীজ দিয়েছেন বড়ি ভাজা রূপে, কলা মূলা ভাজা দিয়েছেন, নাটা সিজ কেটে, পুঁটি মাছ ভাজা দিয়েছেন খোলাকুচি রূপে, রুই মাছের মাথা দিয়েছেন বরযাত্রীদের পাতে এবং পুকুরের পাক দিয়েছেন দধি রূপে, পিপুলের পান দিয়েছেন পানেরও পরিবর্তে। আমরা খেয়াল করেছি যখন পার্বতীর বিবাহ হয়নি, যখন হরের কোনো অস্তিত্ব পার্বতীর সামনে নেই, ঠিক সেই সময় যখন নিজে বিয়ে খেলা করছেন, ঠিক সেই সময় কতখানি তিনি সংসার সম্পর্কে অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন তার অসামান্য একটি বিবরণ রামেশ্বর দিয়েছেন। যখন তিনি তার মেয়েকে বিয়ে দিচ্ছেন পুতুল সেই মেয়েটিকে জামাইয়ের হাতে যখন তিনি সমর্পণ করছেন তখন তিনি কি বলছেন, যা বলেছেন মধ্যযুগের সমস্ত মায়েদের বক্তব্য, মেয়ে যখন যাচ্ছে শ্বশুর বাড়িতে তখন কি ভাষায় বলছে জামাইকে, কি ভাষায় মেয়েকে বিদায় দেওয়ার সময় তার চোখের জল পড়ছে, এই চিত্র মধ্যযুগের সমস্ত ব্যথিতা মায়ের প্রাত্যহিক জীবন যন্ত্রণার সাক্ষ্য বহন করে নিঃসন্দেহে। কি বলছেন? যখন বিদায় নিচ্ছে, যখন লক্ষ্মীকে বিয়ে দিচ্ছেন ছোট্ট এই পার্বতী, তখন কি মনস্তাত্ত্বিক এক অভিজ্ঞান তিনি দেখছেন। কি বলছেন দেখো, জামাতার হস্ত তুলা নিল নিজ মাথে, জামাতার হস্ত তুলা নিল নিজ মাথে, শাশুড়ির কথা হইল জামাতারও সাথে, কুলিনের পোকে আর কি বলিব আমি, বাছার অশেষ দোষ ক্ষমা করো তুমি, আটু ধাক্কা বস্ত্র দিও পেট ভরা ভাত, প্রীত করা যেমন জানো কি রঘুনাথ। অর্থাৎ বলছেন যে জানকীকে যেমন করে রামচন্দ্র ভালোবাসতেন তেমন করে তুমি আমার মেয়েকে ভাত দিও। তুমি তো আমার মেয়েকে বিয়ে করছো, কি আর তোমাকে বলবো, আর কিছু না পারো অন্তত হাঁটুর নিচে কাপড় পরতে পারে তুমি শুধু সেইটুকু ব্যবস্থা করো, তোমার কাছে আমি আর কিছু চাই না। অতএব যখন বুঝতে পেরেছেন পার্বতী যে এইভাবে জামাইয়ের হাতে মেয়েকে তুলে দেওয়া যায়, ঠিক সেই সময় এই দৃশ্য অবলোকন করছে, এই খেলা অবলোকন করছে দূর থেকে নারদ মুনি। এবং নারদ মুনি যখন দেখছেন তখন নারদ মুনি এই বিষয়টি তিনি বলছেন গিয়ে হিমালয়ের কাছে যে তোমার মেয়ে কিন্তু বিয়ের উপযুক্ত হয়েছে, কারণ সে কিন্তু বরবউ খেলার মধ্য দিয়ে শাশুড়ির ভূমিকা পালন করেছে, অতএব তুমি তোমার মেয়েকে বিয়ে দিতে পারো। আমরা খেয়াল করেছি কুমার সম্ভব কাব্যে আমরা দেখেছি যে পিতা হিমালয় যখন এই কথা নারদ মুনি ঋষির কাছ থেকে শুনছেন তখন ঠিক সেই সময় তিনি কতখানি উদার পিতা হিসেবে তার মনের পরিচয় দিয়েছেন, যে তিনি বলেছেন যে বিয়ে আমি নিশ্চয়ই দেবো আমার মেয়েকে, কিন্তু যে বিয়ে করবে আমি তার মত আমি চাই, অতএব মেয়ে আসুক।
সুতরাং দেখা গেল পার্বতীকে ডাকলেন, এমনকি তিনি পার্বতীর মা অর্থাৎ মেনকাকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, ঋষি নারদ মুনি একটি পাত্রের সংবাদ এনেছেন, তুমি সেই পাত্র সম্পর্কে শোনো। মেয়েকে বললেন, তুমি সেই পাত্র সম্পর্কে তুমি জেনে যদি বলো এই পাত্র তোমার পছন্দ, তাহলে আমি বিবাহ দেব। যদি মনে করো এই পাত্র তোমার পছন্দ নয়, তাহলে বিবাহ হবে না। এবং বাদিনী কি করলেন, দেবর্ষু পার্শ্বে উপবিষ্টা, এবং তিনি কি করলেন, লীলা কমল গণয় সমাস পার্বতী, ধীরে ধীরে তিনি একটি করে তার হাতের মধ্যে থাকা লীলা কমলের পত্র, লীলা কমলের ওই অপূর্ব সুন্দর পদ্মের পাপড়িগুলি একটি একটি করে তিনি ভূমিতে ফেলছেন। অতএব এ পাত্র সম্পর্কে তার পূর্ব থেকেই পূর্বরাগ আছে, অতএব পাত্র পছন্দ। নারদমুনি তবুও জিজ্ঞাসা করছেন মেনকার কাছে যে পাত্র পছন্দ তো? কেন কথা বলছেন? নারদ তার উত্তর দিয়েছেন যে বর দেখা দেয় দোষ ঘটকের ঘাড়ে, অর্থাৎ আগে ভাগে তোমরা জেনে নাও ছেলে কিন্তু ভীষণ ভালো, পরে কিন্তু বলতে পারবে না যে ঘটকের দোষ। ছেলে কেমন ভালো না, ছেলের সেই অর্থে কিন্তু তোমাদের মতো এরকম উজ্জ্বল গৃহ নেই, কারণ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তার ঘর। ছেলে তোমাদের মতো এরকম করে স্বভাবজাতভাবে এই মার্জিত সংস্কৃতির সঙ্গে মিশতে পারে না, সে সবার সঙ্গে মেশে, এবং সে এক জায়গায় ধীর স্থিরভাবে কাজ করতে পারে না, সে ঘুরে ঘুরে কাজ করে। অর্থাৎ নারদ যে কথাগুলি বলেছেন আমরা সেই কথাগুলি মূলত অনুভব করি যে নারদ যা বলেছেন তা দ্ব্যর্থবোধক ভাষা। এবং এই কথাগুলি শুনে, নারদের মুখে এই কথাগুলি শুনে কি বলছেন রামেশ্বর ভট্টাচার্যের টেক্সটে কি বলছেন, রানী বলে কি আর বলো, সে শিবে দিবে ঝি, তবে আর এ কথাই জিজ্ঞাসিব কি। রানী বলছেন তুমি শিবকে আমার মেয়েকে অর্পণ করবে শিবের হাতে, বেশ তো, এর থেকে বড় কথা আর কি হতে পারে। অবশ্যই তুমি শিবের সঙ্গে তুমি বিবাহের আয়োজন করতে পারো। তোমরা মানে এই আলোচনায় আমরা খেয়াল রাখবো, তখনও কিন্তু শিব সম্পর্কে সমস্ত তথ্য শাশুড়ি মা মেনকার হাতে পৌঁছায়নি। অতএব দেখা গেল যে শিব যখন ধ্যানস্থ আছেন, ততক্ষণে ধ্যানস্থ শিব অর্থাৎ পাত্র ধ্যানস্থ, পাত্র কিছু জানেন না, অথচ পাত্রের বিয়ের আয়োজন অনেক আগেই কিন্তু স্থিরীকৃত হয়েছে, অথচ পাত্র তিনি গভীরতম নিমগ্ন আছেন ধ্যানে। ঠিক সেই সময় ঘটনাটি ঘটল এই, তারকাসুর নিধনের প্রয়োজনে চিন্তিত দেবতারা প্রেমের দেবতা মদনকে পাঠালেন শিবের ধ্যান ভাঙার জন্য। এবং দেখলাম অকাল বসন্ত, অসাধারণ সেই দৃশ্য আমি একটু আগেই বলে নিয়েছি। এই দৃশ্য বর্ণনায় কিন্তু কালিদাসের কুমার সম্ভব কাব্যে অসামান্য একটি চিত্রকল্প রয়েছে। অতএব শিবের ধ্যান ভঙ্গ হলো, শিব চক্ষু উন্মিলন করলেন, শিব বিরক্ত হলেন। প্রেম কখনো দেহ নির্ভর হলে সে প্রেম কখনো টিকতে পারে না। অতএব প্রেম যদি পূর্ণতা পায় তার জন্য ত্যাগ দরকার, তার জন্য সাধনা দরকার। সুতরাং সাধনা ছাড়া কেমন করে পার্বতী জয় করবেন শিবের মন? অতএব শিব যখন দেখলেন পার্বতী এসেছেন কিন্তু সঙ্গে মদন, তখন ওই প্রেমের মধ্যে খাদ আছে, মাদকতা আছে, অতএব সেই প্রেমকে স্বীকৃত দিতে পারেন না শিব। অতএব শিবের তৃতীয় নয়নের অগ্নিতে ভস্মীভূত হলেন মদন। এখানে রবীন্দ্রনাথ কি চমৎকার বলেছেন, পঞ্চস্বরে দগ্ধ করে করেছ কি সন্ন্যাসী, বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়ে। আমরা খেয়াল করলাম এরপর অত্যন্ত ব্যথিত অপমানিত পার্বতী ফিরে এলেন এবং ধ্যানস্থ হলেন পার্বতী। যখন তিনি গভীর ধ্যানে আচ্ছন্ন, যখন তিনি গাছের একটি পাতা পর্যন্ত গ্রহণ করলেন না, ন অপর্ণা ইতি অপর্ণা, তখন নাম হলো তার অপর্ণা। স্বয়ং শিব এলেন তার পরীক্ষা করতে। এবং শিব যখন পরীক্ষা করতে এলেন তখন শিব একটার পর একটা কথা বলে যাচ্ছেন যে তুমি যার সাধনায় দাঁড়িয়ে আছো সে তোমার উপযুক্ত নেই, তার ঘর নেই, তার কোনো পরিচয় নেই, অর্থাৎ শিবের কোনো একালের ভাষায় আইডেন্টিটি নেই। অতএব এরকম একটি জামাইকে, এরকম একটি পাত্রকে তুমি কোন জ্ঞানে তুমি স্বামী হিসেবে চাইছো? বরং তুমি এমন কারোর কথা বলো যাকে আমি পাত্র হিসাবে তোমার সামনে আনতে পারি, অথবা তুমি আমাকেই পাত্র হিসাবে গ্রহণ করো। ঠিক এই সময় দাঁড়িয়ে পার্বতী তথা উমা বলেছিলেন যদি তুমি এরপরে দ্বিতীয়বার শিব সম্পর্কে কোনো কথা বলো তাহলে আমি তোমাকে কিন্তু অভিশাপ দেব।
আমরা খেয়াল করলাম যে এখানে কিন্তু পার্বতীর প্রথম পরীক্ষা হলো এবং শিব বুঝলেন এই পার্বতী কোনো কামনার রঙে আর বশীভূত নয়, তিনি ধ্যানস্থ, তিনি গভীর, তিনি যেন এক সমস্ত পৃথিবীর সমস্ত শক্তি নিয়ে শিবকে পাওয়ার জন্যে তপস্বিনী হয়েছেন। অতএব পার্বতীর এই তপস্যায় শিব খুশি হলেন। আমরা জানি যে প্রেম কখনো আত্মস্থ না হলে, কেন্দ্রীভূত না হলে, প্রেম কখনো নিমগ্ন না হলে সেই প্রেম সার্থকতা লাভ করে না। অতএব এবার শিব নিজে আবার নারদ মুনিকে পাঠালেন হিমালয়। কৈলাস থেকে হিমালয়ে নারদ গেলেন এবং শুরু হলো শিব পার্বতীর বিবাহের সমস্ত আয়োজন। গৌরীর একটা অধিবাসের বর্ণনা এরপরে আমরা পাবো। আমরা বলে রাখি যে এই যখন মঙ্গল কাব্যের এই টেক্সট আমরা পড়েছি, মঙ্গল কাব্যের টেক্সটের বিভিন্ন যে আয়োজন আমরা পড়েছি, হরগৌরীর বিবাহ নিয়ে মঙ্গল কাব্যের শিবকেন্দ্রিক কাব্যগুলি বা বলতে গেলে চণ্ডীকেন্দ্রিক যে কাব্যগুলি, অর্থাৎ চণ্ডীকেন্দ্রিক কাব্যের কথা বলতে আমি বোঝাতে চাইছি মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের কথা, পাশাপাশি একই সঙ্গে আমি অন্নদা কেন্দ্রিক বলছি অন্নদা মঙ্গল কাব্যের কথা, এবং পাশাপাশি রামেশ্বরের শিবায়নের আমি শিবায়ন কাব্যের কথাও বলছি বা শিবমঙ্গল কাব্যের কথা বলছি। প্রত্যেকটি কাব্যের বিবাহের আয়োজন আছে। আমি এই প্রসঙ্গে বলে রাখি, যখন এই মঙ্গল কাব্য নিয়ে এই সম্প্রতি যখন কাজ করছিলাম, ঠিক সেই সময় আমার হাতে এসে পৌঁছায় রামকুমার মুখোপাধ্যায়ের হর পার্বতীর কথা। একদিকে লোকায়ত জীবন সংস্কৃতি, অন্যদিকে হর পার্বতীর কথায় সমগ্র ভারতবর্ষের এক অপূর্ব এক সংস্কৃতিকে তুলে ধরছেন রামকুমার মুখোপাধ্যায় তার এই উপন্যাসে। আমরা মাঝে মধ্যেই এই উপন্যাস আলোচনায় দেখে নিতে পারবো যে কি অপূর্ব একটা জায়গায় দাঁড়িয়ে দুই টেক্সট সমীকৃত হচ্ছে। আমরা মনে রাখবো যখন গৌরীর অধিবাস হচ্ছে, ঠিক সেই সময় অধিবাসের বিপুল এক আয়োজন চলছে এবং সেখানে দাঁড়িয়ে আমরা খেয়াল করেছি যে অধিবাসের যে বরণডালা, সেখানে কত অপূর্ব সুন্দর সব জিনিস আয়োজন, দধি, সিঁদুর, কলা, কর্পূর, শঙ্খ, সেখানে দূর্বা ধান, ঘৃত ফল ইত্যাদি আয়োজন। এই অধিবাস সম্পর্কে চিন্তাহরণ চক্রবর্তী লিখেছেন যে অধিবাস চন্দন, তৈল, হরিদ্রা প্রভৃতির দ্বারা আনুষ্ঠানিক অঙ্গ সংস্কার, বিবাহাদির সংস্কার কর্মে এবং দুর্গাপূজা, দোল যাত্রা প্রভৃতি দেবকার্য জন্যে এই অধিবাস হয়। দেবপূজায় পূজার পূর্বদিন সন্ধ্যায় এবং বিবাহাদি ব্যাপারে কার্যের দিন সকালে এই অধিবাস সূচিত হয়। এ কথা আমরা জেনেছি এই চিন্তাহরণ চক্রবর্তীর অসামান্য একটি গ্রন্থ হিন্দুর আচার আচরণ। এই গ্রন্থটি প্যাপিরাস থেকে বেরিয়েছিল 2001 খ্রিস্টাব্দ 63-তে। তিনি এই মন্তব্য করছেন। অধিবাস হলো, যখন গৌরীর অধিবাস হলো তখন সমস্ত মুনিরা সেখানে একত্রিত, সমস্ত দেবকন্যার একত্রিত, সেখানে কি বিপুল এক আয়োজন। এই জায়গায় দাঁড়িয়ে এই অধিবাসের বিস্তৃত বর্ণনা, এই অধিবাসের চমৎকার বর্ণনা আমরা কিন্তু হর পার্বতী এই উপন্যাসটায় পেয়েছি, যেখানে দাঁড়িয়ে কিভাবে বিবাহের আয়োজন চলেছে। যজ্ঞ মণ্ডপে উপবিষ্ট ঋষিরা রয়েছেন, সেখানে আছে মরীচি, অত্রি, পুলহ, পুলস্ত, ক্রুতু, অঙ্গিরা, বশিষ্ঠ, এরা আছেন প্রথম পর্বে এবং তার যজ্ঞ মণ্ডপের আছেন। তারপরেই উপবিষ্ট রয়েছেন মুনি ঋষিরা, সেখানে পঞ্চশী, কপিল, আসুরি, সেখানে আছে ভৃগু। দ্বিতীয় বেদিতে রয়েছেন স্থিতি, পরাশর, ব্যাসদেব, সুখদেব, বিশ্বনর, বিশ্বামিত্র, এরকম একাধিক ঋষিরা। এবং তৃতীয় বেদিতে রয়েছেন দধিচি, বাল্মীকি, অগস্ত্য, চবন থেকে শুরু করে শঙ্খ পর্যন্ত ঋষিরা। চতুর্থ বেদিতে উপবিষ্ট মুনি ঋষিদের মধ্যে রয়েছেন শরভঙ্গ, দুর্বাসা, উর্ব, সুমন্ত, অঙ্গুষ্ঠ। পঞ্চম বেদিতে রয়েছেন যাজ্ঞবল্ক্যের মতো ঋষি, শৌকালীন, দেবল, মেধস এবং উপস্থিত প্রজ্ঞাবতী রমণীরা, তারা কিন্তু রয়েছেন এই শিবের বিবাহের আয়োজনে। রয়েছেন অরুন্ধতী। মনে রেখো বা আমরা মনে রাখবো, এই অরুন্ধতী দর্শন বিবাহের অন্যতম একটি অঙ্গ। বিবাহ কেন্দ্রিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতি সরাসরি দুটি বিভাজন আছে। একটি হচ্ছে পৌরাণিক সংস্কৃতি, আরেকটিকে বলে দেশজ সংস্কৃতি। মূলত দেশজ সংস্কৃতি বিবাহের রীতির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আছে। সেখানে আছেন লোপামুদ্রা, শিবের বিবাহে উপস্থিত আছেন লোপামুদ্রা, সুভদ্রা, বিজয়া, জয়া, পদ্মাবতী কিংবা বল্লভা, দুর্লভা, সুধামুখী, সাহা, সধা, মেধা এবং মধুবতীর মতো নারীরা।
এবং অপূর্ব সেই আয়োজন, সেই পার্বতীর গন্ধাবাস যখন হচ্ছে, সেই গন্ধাধিবাসে বিপুল মানুষের আগমন হয়েছে। দেবতা, মুনি, ঋষি, যোগী, ধ্যানী, কিন্নর, কিন্নরী, মানব, মানবী সব মিলিয়ে বিপুল চরিত্রে এক সমাবেশ। হিমপুরীতে যেন মানুষের ঢল নেমেছে, সেখানে শত শত সখী, শত সুন্দরী, শত তন্নী, যেন বিপুল এক উৎসবের আয়োজন। এবং সেই আয়োজন শেষে যখন যখন দেখা গেল ধীরে ধীরে জামাই ঢুকছেন, তখন মেনকা অনেকটা অবাক হয়েছেন। মেনকা নারদকে বলেছেন যে নারদ, তুমি দেখো এত যে দেবতারা আসছেন, সেই দেবতাদের মধ্যে আমি কাকে দেখব, অর্থাৎ বর কোথায়? চারিদিকে তো বরযাত্রী আয়োজন। নারদকে দেখি বললেন, ওই যে অপূর্ব স্নিগ্ধ রূপধারী, ওই কি আমাদের বর? বললেন না, উনি হলেন চন্দ্র। বললেন, ও আচ্ছা, বুঝেছি। তার পিছনে যে জ্যোতিষকে ঝলকিত আলো নিয়ে যে প্রজ্ঞাবান ঋষির মতো আসছেন উজ্জ্বল রূপ নিয়ে, ওই কি আমাদের পাত্র? বললেন না, ও তো শিবের তৃতীয় নয়নে থাকে, ও অগ্নি, এবং তার পিছনে আছে সূর্য, এবং তার পিছনে দেখো দেবরাজ ইন্দ্র। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে বর কোথায়? অবশেষে বলদের পৃষ্ঠে চেপে যখন শিব ঢুকছেন, তখন হঠাৎ করে মেনকা বলছেন যে আরে আরে নারদ, দেখো দেখো, এই অপূর্ব সুন্দর বিবাহের আয়োজনে ওই দেখো কোন এক বর ঢুকছে। অবাক হলেন নারদ, বলেন, বর নয়, এ হলো বর, এই হচ্ছে আমার পাত্র। অবাক হলেন, এ বর কোথায়? এ তো বর। অবাক হলেন, বিরক্ত হলেন, কেঁদে ফেললেন এবং বললেন, এ তুমি কাকে এনেছো? আমাদের মনে পড়বে নারদ মুনি কিন্তু আগেই বলেছিলেন যে বিবাহের পাত্র সম্পর্কে ভালো করে দেখে নাও, পরে কিন্তু বলতে পারবে না যে কে তোমার সামনে এসেছে। অতএব সেখানে দেখলাম আমরা দুটি টেক্সট উল্লেখ করব। অন্নদা মঙ্গল কাব্যে আমরা দেখেছি যে নারদকে ডেকে বলছেন, এ তুমি কি করেছো? আয় ওই বুড়া কি এই গৌরীর বরলো? বিয়ার বেলা এ ওর মাঝে হইল দিগম্বরল। উমার গলে মনির হার, বুড়ার গলে হারের ভার, কেমন করে ও মা উমা করিবে বুড়ার ঘরলো? অতএব এই পাত্র কিন্তু মোটেই পছন্দ হয়নি। যখন পড়শিরা বলছেন যে আর কি কোনো পাত্র পাওয়া গেল না, যখন পাশাপাশি কূট আলোচনা চলছে, একে অন্যের সঙ্গে বলছে কোথায় অপূর্ব সুন্দরী কনক চাপা ফুলের মতো অপূর্ব পাত্রী, আর কোথায় এই বয়স্ক, কোথায় এই মানুষ, এর সঙ্গে বিবাহ কোনোভাবেই চলতে পারে না। অতএব বড় দেখি এও সব করে কানাকানি, চক্ষু খাউক কন্যার বাপ, চক্ষে পড়ুক ছানি। এই কথা বলছেন অপূর্ব সুন্দর ভঙ্গিতে মুকুন্দের টেক্সটে কবি মুকুন্দ চক্রবর্তী। মেনকার বিলাপ শুনে শিব তখন মদন মনোহর বেশ ধারণ করলেন। আমরা দেখেছি যে মঙ্গল কাব্যে সমস্ত দেবতাদের মধ্যে কোথাও যেন ওই লোকায়ত সংস্কৃতির ভাষায়, ওই ফোকলোরের ভাষায় সুপার ন্যাচারাল মোটিভ অফ পাওয়ার আছে। অতএব যখন আমরা লক্ষ্য করেছি স্বয়ং পার্বতী কাঁদছেন, যখন মেনকা কাঁদছেন, তখন মুকুন্দ আমাদের জানাচ্ছেন, যোগ বলে ধরে হর মনোহর বেশ, যোগ বলে ধরে হর মনোহর বেশ, জটাভার হইল কুঞ্চিত চারুকেশ, ছিল বাঘের ছাল হইল বসন, হইল অঙ্গের ভস্য সুগন্ধি চন্দন, হারমালা হইল কনক রত্নমালা, হরিতাল তিলক শোভিত কইল ভালো। যখন এমন অপূর্ব রূপ শিবের দেখা গিয়েছে, তখন কি দেখা গেল? যারা এতক্ষণ বলছিল না শিবের থেকে আমাদের পতিরা ভালো, শিবের থেকে নিঃসন্দেহে আমরা যাকে স্বামী হিসাবে পেয়েছি তারা অনেক বেশি অসামান্য ক্ষমতার অধিকারী, ঠিক সেই সময় শিবের এই মদন মোহন মূর্তি ধারণ করা রূপ দেখে তারা কি বললেন? দেখিয়া বরের রূপ যতেক যুবতী, মনে মনে নিন্দা করে আপনার প্রতি। বরের এই অপূর্ব রূপ দেখে এবার কি করলেন? তারা প্রত্যেকে আপনার প্রতি মানে নিজের প্রতি অপেক্ষা গৌরীর প্রতি যে কি অপূর্ব সুন্দর তার এক ব্যাখ্যা করলেন, সেটা অন্য প্রসঙ্গ। এরপর হর পার্বতীর বিবাহ, হর পার্বতীর এই বিবাহ, এবং সেই বিবাহে দেখা গেল সমস্ত কর্ম সম্পন্ন হলো। সেখানে মাতৃকা পূজা হলো, বসুধরা পূজা হলো, নন্দী মুখ হলো, গ্রন্থছড়া বাঁধা হলো, সপ্তপাক হলো, অরুন্ধতী দর্শন হলো। এবং এরপরে শিব
থেকে গেলেন কিছুদিন শ্বশুর গৃহে। আমরা মনে রাখবো, শিব যখন শ্বশুর গৃহে আছেন ঠিক সেই সময় শাশুড়ি মাতা কখনোই চাননি যে এইভাবে তার জামাতা তার কাছে পড়ে থাকুন, পড়শিরা কি বলবে। আর যাই হোক না কেন, হিমালয়, হিমাচল প্রদেশ এই ভূগোলটা যদি কারোর মনে থাকে তাহলে দেখব যে উত্তর ভারতের বিপুল ভূখণ্ডের অধীশ্বরের নাম হিমালয়। সেই হিমালয়ের কন্যা পার্বতী তার স্বামী শ্বশুর গৃহে থেকে যাবেন, এটা তো ভালো দেখায় না। অতএব কন্যাকে ডাকলেন, কন্যাকে ডেকে বললেন যে একটা কাজ করো, তুমি তোমার স্বামীকে বলো দীর্ঘদিন না থেকে অন্তত কিছুদিনের জন্য হলেও তোমরা ঘুরে আসো। ঠিক সেই সময় কি বলছেন মেনকা? মেনকা বললেন মেয়েকে, রান্ধি বাড়ি আমার কাকাল্লে হইল বাত, ঘরে জামাই রাখিয়া যোগাইব কত ভাত। লোকলাজে স্বামী মোর কিছু নাহি বলে, জামাতার পাকে ঘর হইল সর্প ভয়ে। অতএব এবার তুমি কয়েকদিন ঘুরে এসো। মায়ের এই কথা সঙ্গতই মেয়েদের সঙ্গে মায়ের একটা গভীর হৃদ্য সম্পর্ক থাকে। মা পরোক্ষে তাহলে কি মেয়েকে তার গৃহত্যাগের কথা বলছেন? সুতরাং মেয়ে অভিমান করলেন এবং জানালেন, রান্ধিয়া বাড়িয়ে মাতা কত দেহ খোটা, আজি হইতে তোমার দুয়ারে দিনও কাটা। সুতরাং এরপরে চললেন পার্বতী কৈলাসে। আমরা বলে রাখি, পার্বতীর এই কৈলাস বর্ণনা সেই অর্থে মধ্যযুগের মঙ্গল কাব্যের কবিরা এক অপূর্ব সুন্দর পথের বাতাবরণ এঁকে দেননি, কারণ সেই পরিসরটুকু তাদের ছিল না। তারা দেবস্তুতি করতে চেয়েছিলেন, তারা সেই অর্থে সেই গিরিজনবাসীর কথা, কিভাবে শিব হেঁটে চললেন, কিভাবে পার্বতী হাঁটলেন, কিভাবে দীর্ঘ পথ পরিক্রমা করে বনবীথির মধ্য দিয়ে একের পর এক অপূর্ব সুন্দর দৃশ্যের পর দৃশ্য দেখতে দেখতে দুই যুবক যুবতী চলেছেন ওই হিমালয় থেকে কৈলাসের পথে। সে দৃশ্য তারা দেননি, তার পরিচয় তারা দেওয়ার প্রয়োজন বোধ করেননি। কিন্তু রামকুমার মুখোপাধ্যায় তার একটি অপূর্ব ছবি আমাদের সামনে দিয়েছেন। যখন পার্বতী কৈলাসের অভিপ্রায়ে যাচ্ছেন এই উপন্যাসের 49 অধ্যায়ে, তখন আমরা দেখেছি সমস্ত জনপদবাসীরা তারা এগিয়ে আসছেন, তারা নববধূকে দেখছেন, তারা নতুন বরকে দেখছেন এবং তারা উলুধ্বনি দিচ্ছেন এবং তারা ডেকে ডেকে আদর আপ্যায়ন করে তাদের কখনো পায়েস খাওয়াচ্ছেন, কখনো মিষ্টি খাওয়াচ্ছেন। তারা একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি যাচ্ছেন এবং তারপরে এইভাবে হাঁটতে হাঁটতে যখন তারা চলেছেন, নবদম্পতিকে অনেকে বরণ করছেন। আমরা মনে রাখবো যে মূলত পার্বত্য অঞ্চলে মানুষরা কি অপূর্ব তাদের মানসিকতার পরিচয় দিয়েছেন। তারা কিন্তু এই নব দম্পতিকে দেখেনি, কিন্তু তারা ডেকে ডেকে কথা বলছেন। এবং যখন শিব কাশ্যপ আশ্রমে গিয়েছেন তখন কাশ্যপ মুনি এবং তার পত্নী সুন্দরভাবে আতিথেয়তা করেছেন। সেখানে তপবনের অন্য রমণীরা তারা কথা বলেছেন। এরপর শিব এবং পার্বতী গৃহপ্রশ্রবণ এবং উষ্ণবাড়ি কুণ্ড, চারিদিকে অসাধারণ প্রকৃতির এই বিচিত্র শোভা দেখতে দেখতে তারা পৌঁছালেন অবশেষে গিয়ে তাদের নিজস্ব নিকেতন অর্থাৎ কৈলাসে। আমরা এই জায়গার অপূর্ব বর্ণনা কাশ্যপ ঋষির আশ্রম থেকে বিদায় নেওয়ার সময় কাশ্যপ জননী পার্বতীকে বলেছিলেন যে পার্বতীর জন্য 5টি শিলাপেশনী তিনি রেখেছেন, এগুলি সোমরস নিষ্কাশনের কাজে লাগবে। আমরা যখন দেখেছি মলহারি মরগাঁওয়ে নিশিবাস করছেন, সেই সময় কি প্রকৃতির অপূর্ব এক আয়োজন এবং নবদম্পতির প্রেমের সে এক অপূর্ব চিত্র। রামকুমার মুখোপাধ্যায় আমার অনুমান এই জায়গায় মঙ্গল কাব্যের টেক্সট কিংবা পুরাণের পাতা থেকে সরে এসে তার ব্যক্তিগত পার্বত্য ভ্রমণের অভিজ্ঞতাকে অপূর্ব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা আবার ফিরে আসি মঙ্গল কাব্যের টেক্সটে। তাহলে পার্বতী এসে পৌঁছালেন কৈলাসে। পার্বতী জিজ্ঞাসা করলেন শিবের কাছে যে আমি তো এসে পৌঁছালাম, কিন্তু তোমার ঘর কোথায়? কিন্তু দেখা গেল ঘর সেখানে নেই, কারণ ঘরের কোনো আয়োজন তো নেই। আসলে শিব বললেন যে ঘর কোথায়, ঘর তো এখানে, তুমি দেখো কি অপূর্ব চারিদিকে শোভা এবং এই জ্যোৎস্না পুলকিত রাত, চাঁদের আলো দেখো পার্বতী, কি অপূর্ব এই আয়োজন। চাঁদের আলো দেখে তো সারা রাত কাটানো যায় না। সত্যি কি ঘর নেই? আসলে ঘরহীন এই মানুষটি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকেই তার ঘর করেছিলেন।
ইতিমধ্যে সকালবেলা উঠলেন, উঠে দেখলেন, পার্বতী দেখলেন যে কোথায় কৃষিকাজের জমি, কোথায় শিবের আয়োজন, কোথায় তার অর্থ। এ তো বিত্তহীন এক মানুষ, এবং তিনি তার ঝুলি কাঁথা নিয়ে ধীরে ধীরে ভিক্ষায় যাওয়ার উপক্রম করছেন। দেখা গেল শিব যাচ্ছেন কোচ পাড়ায়, কোচ বধুরা বহুদিন পর তাকে দেখছেন, আনন্দে আপ্লুত তারা। এই জায়গায় আমরা মনে রাখবো যে মঙ্গল কাব্যের কবিরা কিন্তু যে লোকায়ত শিবের বর্ণনা দিয়েছেন, সেই লোকায়ত শিব আমাদের পুরাণ প্রথিত, আমাদের পুরাণ পূজ্য শিব নয়। কারণ কোচ রমণীরা কিংবা ডোম রমণীরা বা আমরা দেখেছি যে এই এই পার্বত্য, এই রমণীরা শিবকে পেয়ে অত্যন্ত আপ্লুত হয়েছেন। ভরতচন্দ্রের টেক্সটে কিংবা মুকুন্দ চক্রবর্তীর টেক্সটে আমরা দেখেছি যে কোচ রমণীরা দুহাতে ভরে শিবকে দিয়েছেন। যদিও রামেশ্বর তার শিবায়ন কাব্যে জানিয়েছেন যে দুহাতে দিলেও শিব তখন খুশি হয়েছেন যখন তিনি সিদ্ধি পেয়েছেন, যখন তিনি ভাং পেয়েছেন, তখন শিব অত্যন্ত আপ্লুত হয়েছেন। মুকুন্দ চক্রবর্তীর টেক্সটে আমরা দেখেছি যে যতে কোচের মায়া হরের বারতা পায়া ভিক্ষা দিতে আইল তখন, পুরাতন দেখি হরে কাচুলি অসম্বরে কুচ যুগে না দেয় বসন, 10-5 সখী মিলি শিবের বসন ধরি কেহ বা টানোয়ে পরিহাসে। এই যে শিবকে পেয়ে যে আনন্দ, শিবকে পেয়ে তাদের যে আহ্লাদ, তারা কিন্তু তাদের আর্থিক অবস্থা কিন্তু ভালো নয়। আমরা দেখেছি যে তারা কিন্তু দুবেলা খেতে পারে না। কিন্তু মজার বিষয় হচ্ছে এই, যারা দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পারে না তারাই তো মানুষের পাশে দাঁড়ায়। আমরা এই করোনা পরিস্থিতিতে, এই আমফান বিপর্যস্ত এই পরিবেশে দেখেছি যখন গৌরী কালচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, তারাই আমাদেরকে দান ধ্যান করেছেন, তারাই আমাদের পাশে এসেছেন। সেই অর্থে যাদের অর্থের বিরাট বুনিয়াদ কিছু নেই। অতএব আমরা এটাও দেখে নিয়েছি শিব যখন গিয়েছেন কোচ পাড়ায়, তখন কোচ বধুরা তাদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। এবং এই ভিক্ষা নিয়ে যখন তিনি ফিরেছেন তখন দূর থেকে দেখছেন গণেশ কার্তিক যে বাবা ফিরছেন, অভুক্ত রয়েছে 2 শিশু। কখন বাবা ফিরবে? কারণ অন্য তো অর্থ বা অন্য তো উপায় তাদের সামনে নেই। পার্বতী দূর থেকে বলেছেন, শোনো শোনো, মনে রেখো সারাদিন পর ক্লান্তিতে মানুষটি ফিরছে, তোমরা এমন কিছু করো না যাতে তিনি ব্যথা পান। কিন্তু কে শোনে কার কথা? দৌড়াচ্ছে গণেশ, দৌড়াচ্ছে কার্তিক। ক্ষুধিত গণেশ কি করলো? ক্ষুধিত গণেশ এক প্রকার কার্তিককে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তিনি আগে দৌড়ালেন এবং পিতার কাছে গিয়ে কি নিলেন? সমস্ত খাবার নিলেন। সমস্ত গণেশের প্রিয় মোদকখণ্ড নিয়ে গণেশ 4 হাতে খাওয়া শুরু করলেন এবং কার্তিক পড়ে কাঁদছে এবং দূরে দাঁড়িয়ে বলছে, মা দেখো দেখো দেখো, দাদা আমায় খেতে দিলে না। কিন্তু অভুক্ত এই সন্তান পিছনে পড়ে থাকা অনুজের কথা ভাবার অবকাশ পেল না। এই জায়গায় কি চমৎকার! কি লিখছেন রামেশ্বর, একটু পড়ে নিই। 4 হাতে মুঠি ধরে গিলে গজমুখে কার্তিক কান্দেন করাঘাত মেরে বুকে, ভগবতী বলে ডেকে শুনো গজানন, কনিষ্ঠ কার্তিকে কিছু দেহ বাঁচা ধন। অর্থাৎ শোনো শোনো, তুমি তো দাদা, তুমি একা খেও না, অন্তত কার্তিককে কিছু দাও। দেখা গেল কার্তিক কিছু পেল না। এরপরে যখন এইভাবে দিনান্তে যখন কথা হচ্ছে, ঠিক সেই সময় শিব একদিন বলছেন যে পার্বতী, আজকে আমি তো ভিক্ষা করে এনেছি, আজকে এই ভিক্ষারণ্যে কালকে চালিয়ে নিও। কারণ আমি মনে করছি যে আমার যে শারীরিক যে কৃশতা, যে ক্লান্তি আছে, সেই ক্লান্তি নিয়ে কালকে ভিক্ষান্ন করা আমার পক্ষে সম্ভব নয়। অতএব পরের দিন ঘুম থেকে উঠে পার্বতীকে ডেকে এনে তিনি বললেন, ক্ষমা করো ক্ষেমঙ্করী, খাবো নাহি ভাত, যাবো নাহি ভিক্ষায় যে করে জগন্নাথ। কি বলছেন? যে করে জগন্নাথ। জগন্নাথ যা করেন তিনি মাথার উপরে আছেন। শিব কার নাম করছেন? জগন্নাথের নাম। আমরা কার নাম করছি? শিবের নাম। অতএব এই শিব কিন্তু, আমি আবারও বলছি, পুরাণ প্রথিত রুদ্র শিব নন। অর্থাৎ যা আছে থাক, আমরা প্রায় প্রবাদে বলি যা আছে হয়ে যাবে, দেখা যাক। এখানে গিয়ে দেখা গেল তিনি বললেন যে ঠিক আছে আজ থাক, বরং তুমি একটা কাজ করো, আমার মনের মতো করে কিছু একটু রান্নার আয়োজন করো।
কি রান্না করতে বলছেন? বলে বেশি কিছু করতে হবে না, রান্ধ হো 51 ব্যঞ্জন মোর মনের মতন, মাত্র 51 রকম আইটেম করলেই হবে। দেখো, যার গৃহে অন্যের আয়োজন নেই তিনি বলছেন মাত্র 51 ব্যঞ্জন রান্না করলেই চলবে, এবং তিনি বলে দিচ্ছেন কিভাবে রান্না করতে হবে। তিনি কি বলছেন? তিনি বলছেন যে শুক্তো খেতে তার ভীষণ পছন্দ, কারণ শীতের কালে শুক্তো ভীষণ ভালো লাগে। কুমড়োর সঙ্গে তুমি বেগুন মিশিয়ে অপূর্ব একটি রান্না করো, একটু বেশি করে রান্না করো, এবং তোমার এই রান্নার মধ্যে তুমি একটু কাঁঠালের বীজ দিও, এবং মনে রেখো কুমড়া বার্তাকু দিয়া রান্ধিবে প্রচুর, একটু রান্না হলে হবে না। কি কি আয়োজন? কত রকম শাকের কথা বলেছেন শিব তার খাবার আইটেমে। সরিষা শাক, বেতো শাক বলেছেন, পালং শাক, পলতা শাক, পাশাপাশি মুসুরি ডাল, সোলাল ডাল, একটা বিপুল আয়োজন। এবং কিভাবে রান্না হবে সেটা বললেন। পার্বতী সেই দীর্ঘ আয়োজন শুনছেন আর অবাক হচ্ছেন। শিব শেষে বললেন, আপনি উদ্যোগ করি যদি তুমি গৌরী অবশেষে রন্ধন করিবে কিছু ক্ষীরি, অর্থাৎ তুমি শেষে একটু ক্ষীর রান্না করো। এই ভোজন পেটুক বাঙালি, এই ভোজন পেটুক শিবের কথা আমরা যেমন এই টেক্সটে পেয়েছি, অর্থাৎ আমরা যেমন পেয়েছি এই রামেশ্বরের টেক্সটে, মনে পড়তে পারে এমন ভোজন পেটুক ছিল। আমাদের কালকেতুর কথা মনে পড়তে পারে, আমাদের মনে পড়তে পারে ভৃত্য ভীমের কথা, আমাদের মনে পড়তে পারে যে বিপুল এই আয়োজন সহকারে মধ্যযুগের একাধিক চরিত্র এই খাদ্যের ব্যাপারে কিন্তু তারা যথেষ্ট তার রসবোধের পরিচয় দিয়েছেন। আমরা এটাও দেখেছি নিদয়ের সাধভক্ষণের কি বিপুল আয়োজন, অর্থাৎ মধ্যযুগে যারা অন্তযোগ তারাও কিন্তু এই খাদ্যের সঙ্গে পরিচিত হয়েছেন। এখন এই যে বিপুল এই বিপুল আয়োজন শুনলেন পার্বতী। শোনার পর বলছেন যে বেশ, এই সমস্ত রান্নাই হবে, কিন্তু তোমায় একটা কথা বলি। কথা হচ্ছে এই, কালিকার ভিক্ষানাথ উধার সুধিনু, অবশেষে যে বাছিল রন্ধন করিনু। কালকে যা ভিক্ষা করে এনেছো সেটুকু রান্না করেছি, যা ধার ছিল ধার শোধ করেছি। অতএব সমস্যা হলো এই, রন্ধন করিতে ভালো বলিলে গোসাই, প্রথমে যা দিব পাতে তাহা ঘরে নাই। অর্থাৎ তুমি যে রান্না করতে বলেছো আমি খুব খুশি হয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে এই, প্রথমে তোমার পাতে যা দেব, অর্থাৎ ভাত দেওয়ার মতো জায়গাটা কিন্তু আর নেই। আমি এই আলোচনায় বলে রাখি, অনেকে আমাদের মধ্যে এসেছেন, আমি কতজনের নাম বলবো। আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় অর্জুন সেন শর্মাকে আমি দেখেছি একবার, তাকে শ্রদ্ধা। বসন্ত বাবুকে দেখলাম, বসন্ত কুমার ঘড়ি, তাকে শ্রদ্ধা। আমার অনেক অধ্যাপক বন্ধুরা আছেন, প্রত্যেকে যথাযথ শ্রদ্ধা। আমার মাস্টারমশাই রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আছেন, তাকেও আমার অনন্ত শ্রদ্ধা। যারা দেখছেন, কিছুই না, এটা আমি সামান্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, আমার মনের অভিলাষ একটু বলার চেষ্টা করছি। সেই ধৃষ্টতা নেই, সেই শক্তি নেই, সেই মন মেধা এবং মনন নেই যা আপনাদের রসবোধকে তৃপ্ত করব। তথাপি একটু এই মুহূর্তে বসে এই আনন্দ ভাগ করে নেওয়ার অত্যন্ত অল্প প্রয়াস মাত্র। যা হোক, আমরা দেখেছি যে শিব যখন বললেন, ওমা সে কি, তুমি কিছুই করতে যখন আমার সঙ্গে পারবে না, তখন এক কাজ করি, আমি এই গৃহ ত্যাগ করব। অতএব শিব জানালেন, আমি ছাড়ি ঘর, যাব দেশান্তর, কি মোর ঘর করণে। যাকে আমরা আশ্রয় করি তিনি বলছেন, আমি এই ঘর করতে চাই না, আমি দেশত্যাগ করব। এই যে জায়গাটা, অর্থাৎ স্বয়ং শিব দেশত্যাগ করবেন, গৃহত্যাগ করবেন। একথা শোনার পর পার্বতী বললেন, তুমি বা যাবে কেন, আমি গৃহত্যাগ করব। শিবের কি বক্তব্য ছিল যে আমি এত আনি, কিন্তু যাই কোথায়, কত ঘরে আনি লেখা নাহি জানি, দেরি অন্য নাহি থাকে। আমি যে এত ঘরে আনি, কিন্তু সামান্য অন্যটুকুর কেন হয় না, সহাবস্থান হয় না। এবং তার বক্তব্য হচ্ছে এই যে আমার সঙ্গে আমি দেখেছি যে আমার বলদ নির্যাতিত, আমার সঙ্গে আমার দেহের অঙ্গের এই যে সর্প আছে, তারাও যেন কেমন যেন নির্যাতিত। কারণ তোমার সন্তান কনিষ্ঠ কার্তিকের ময়ূর আমার গলার সর্প ধরি খায়, তোমার বাঘের ভয়ে আমার বলদ নাহি খায় ঘাস পানি। এই সমস্ত অভিযোগ শুনে বললেন, বেশ, তাহলে তোমায় একটা কথা বলি, তুমি যাবে কেন, আমি চলে যাব।
আমি একটা কথা বলে রাখি, কি বলছেন পার্বতী? একটা কথা বলতে গিয়ে বললেন, আমার পিতা বিবাহের যৌতুক হিসাবে আমাকে যেন দুঃখই উপহার দিয়েছেন, আমি যেন সারাটা জীবন দুঃখ যৌতুক হিসাবে পেয়েছি। কে বলছেন? পার্বতী। কে পার্বতী? যিনি দেবতাদের অভয় দান করেন, যিনি অসুরকে বিনাশ করেন, যিনি সমস্ত মানুষের মঙ্গলের জন্যে যিনি প্রতি মুহূর্তে তার বরাভয় দান করেন, তার গৃহে অন্ন নেই। আমরা যখন রামপ্রসাদের গানে পেয়েছি অন্নদে 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 অন্নদা, তখন ভাবি যে অন্নদান করছেন, কিংবা যে অন্নদা বারাণসীতে গিয়ে যিনি অভুক্ত মানুষকে নিজের হাতে অন্নদান করছেন, সেই অন্নদার গৃহে অন্ন নেই। আমরা মনে করতে পারি যে অসামান্য এক প্রেক্ষিতে দাঁড়িয়ে সময় বাস্তবতার পরিচয় দিয়ে যে টেক্সট লিখছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অশনি সংকেত উপন্যাসে, তেমন এক অন্নদার ছবি আমরা পেয়েছিলাম, নাম যার অনঙ্গ বউ, যে নিজের সন্তানকে না খাইয়ে অত্যন্ত ক্ষুধিত দুটি বাচ্চাকে খেতে দিয়েছে, তেমন একটি বধূ। আসলে গ্রাম বাংলার সব বধূরাই হয়তোবা সেই অর্থ সেই অন্নদা, যে নিজে অন্ন না খেয়ে নিজের সন্তানকে অন্ন না দিয়ে অন্যের মুখে অন্নদান করে। তিনি বললেন, তুমি বা যাবে কেন? আমি গৃহ ত্যাগ করব। কেন গৃহ ত্যাগ করব? কারণ বাঘে বলদে দ্বন্দ্ব করে, তার জন্যে তুমি আমাকে গাল দাও। বাঘে বলদে দ্বন্দ্ব সদা নিবারিব কত, অভাগীর কপাল দারুণ দৈব হত। যে নেমেসিস আক্রান্তের কথা বলেছিলেন অইডিপাউস তার নাটকে, যে ফেথের কথা বলেন শেক্সপিয়র তার নাটকে, সেই নাটকের মধ্যে থাকা ট্র্যাজেডি, সেই নাটকের মধ্যে থাকা যে নিয়তিবাদ, সেই নিয়তির কথা উচ্চারণ করছেন কে? যিনি সমস্ত নিয়তির বলিরেখাগুলিকে নিশ্চিহ্ন করেন, তিনি বলছেন যে বিপন্নতার কথা। তাহলে প্রমাণিত হয় মধ্যযুগের ওই সময়ে দাঁড়িয়ে দেশকালের ছবি ওই অন্নদার চরিত্রের মধ্যে, ওই শিবের গৃহকর্মের মধ্যে, ওই দাম্পত্যের মধ্যে, ওই গারস্থ জীবনের মধ্যে লক্ষ লক্ষ অন্নহারী মানুষের চিত্র তুলে ধরেছেন কবিরা। অতএব পার্বতী বললেন যে গৃহ ত্যাগ করব, তুমি নয় আমি গৃহ ত্যাগ করব। আমরা মনে রাখবো যে এই জায়গায় দাঁড়িয়ে শিব উপলব্ধি করেছেন না, পার্বতী যা বলেছেন সত্যি। তো ঘরে যদি অন্ন না থাকে তাহলে আমরা কি করেই বা পার্বতী বা কি করে এই অন্ন সংস্থানের আয়োজন করবে? আমরা মনে রাখবো এখানে গিয়ে কিন্তু ভিখারি শিব এবার কৃষক শিবে রূপান্তরিত হবে। এই প্রসঙ্গে বলে রাখি যে মধ্যযুগের শিব চরিত্রের সঙ্গে তিনটি আয়োজন কিন্তু রয়েছে। তিনটি আয়োজন বললাম এই কারণে, শিব চরিত্রের আলোচনায় ত্রিস্তর লক্ষ্য আমরা করেছি, ত্রিস্তর বিভাজন আমরা লক্ষ্য করেছি। প্রথম স্তরে শিব হলেন বোহেমিয়ান, তার ঘর নেই, তার মধ্যে আছে বৈরাগ্য, তার নিজস্ব কোনো রকম জায়গা নেই, তিনি ভিক্ষান্নে দিন যাপন করেন। দ্বিতীয় স্তরে দেখেছি যে গৃহিণী পার্বতীর অনুরোধে শিব ধীরে ধীরে নিজেকে বোঝার চেষ্টা করেছেন এবং এই শিব হয়েছেন যোগী শিব থেকে অত্যন্ত দায়বোধ সম্পন্ন কৃষক শিব। পরবর্তীকালে আমরা দেখেছি যেদিন শিব সংঘ তৈরি করলেন, শাখা তৈরি করলেন, সেদিন কৃষক শিব তৈরি হয়েছেন শিল্পী শিবে। অর্থাৎ আমাদের শিব চরিত্র আলোচনায় তিনটি স্তর, পরম্পরা, পাললিক শিলার মতো তিনটে স্তরীভূত রূপ আমরা কিন্তু শিব চরিত্র আলোচনায় আমরা পেয়েছি। অতএব দেখা গেল এই শিব এবার কৃষক শিব হিসাবে আসবেন। তিনি পার্বতীর কাছে গেলেন, পার্বতীর কাছে গিয়ে বললেন যে পার্বতী, আমি নতুন করে আবার জীবনে ফিরতে চাই, কারণ আমি কৃষি কাজ করতে চাই। বলা বাহুল্য এই জায়গাটা কিন্তু পার্বতী তাকে বুঝিয়েছিলেন। প্রথমে শিব বুঝতে পারেননি, যখন বলেছিলেন তোমার ত্রিশূল ভেঙে এক খণ্ড এক টুকরো নিয়ে তুমি লাঙল তৈরি করো, তখন শিব বিরক্ত হয়েছিলেন, বলেছিলেন যে তুমি বুঝি দেব সমাজের কাছে আমার মাথা নিচু করাতে চাও, তাই ত্রিশূল নষ্ট করতে বলেছ। আমরা খেয়াল করব পরবর্তীকালে শিব বুঝতে পেরেছিলেন এবং শিব যখন কৃষি কাজ করছেন তখন রামেশ্বরের শিব কি করলেন? জমি চাইতে গেলেন। পার্বতী তাকে বললেন তুমি চাষের জমি চাও। তিনি জমি চাইতে গেলেন কার কাছে? জমি চাইতে গেলেন জমির যিনি মালিক অর্থাৎ ইন্দ্রের কাছে। ইন্দ্রের কাছে গিয়ে তিনি কি বললেন? যে ইন্দ্রের কাছে গিয়ে বললেন যে আমি তোমার কাছে এসেছি সামান্য জমির জন্যে, এই জমি তোমার কাছ থেকে নেব, চাষে যদি লাভ হয় সেই অর্থ দিয়ে সে জমির টাকা আমি তোমায় দিয়ে দেব। ইন্দ্র বললেন
কিচ্ছু দিতে হবে না, এ জমি আমি এমনিতেই আপনাকে দান করলাম। কিন্তু শিব দান গ্রহণ করেন না। জগৎকে যিনি দান করেন তিনি অন্যের দান গ্রহণ করেন না। অতএব শিব বললেন, শিব বলে শত্রু কিছু চক্রবক্র আছে, খেতে খন্দ দেখা তুমি দ্বন্দ্ব করো পাছে, বিষয়ীর বচনে বিশ্বাসী বিধি নয়, পাটাটুকি হল্ল পর কাল শুদ্ধ হয়। অর্থাৎ ভালো করে জমি লিখে দিতে হবে, পাট্টা দিতে হবে। অতএব যদি তুমি দাও তাহলে আমি নেব। রাজি হলেন ইন্দ্র। দ্বিতীয় কি শর্ত? না, দ্বিতীয় শর্ত এই, বিশ্বনাথ বলে বাপু এই কালে কই, বিশ্বনাথ বলে বাপু এই কালে কই, দেখো আমি দুঃখী চাষি জট জট নই, অতিবৃষ্টি অনাবৃষ্টি হবে সাবধান, অঙ্গীকার কইল ইন্দ্র তবে নীল দান। অর্থাৎ শিব কি বলে পরিচয় দিচ্ছেন আমরা খেয়াল করব। শিব নিজের পরিচয় দিচ্ছেন দুঃখী চাষি বলে। এই দুঃখী চাষি এই শব্দটি মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম আমরা পেলাম, যে কৃষি সমাজের প্রতিনিধি হয়ে, কৃষকের প্রতিনিধি হয়ে শিব নিজের আইডেন্টিটি তৈরি করছেন যে দুঃখী চাষি বলে। যিনি দেবাদিদেব, যিনি পুরাণপোক্ত সেই দেবতা যার শক্তিতে দেবতারা অত্যন্ত নিজেদের শক্তিমান মনে করেন, সেই দেবতা নিজের পরিচয় দিচ্ছেন একজন অত্যন্ত কৃষক হিসাবে। এবং এই শিব এই অতঃপর গেলেন বিশ্বকর্মার কাছে। বিশ্বকর্মার কাছে তিনি জানালেন তার লাঙল, তার যে ত্রিশূল, সেই ত্রিশূল থেকে কিছু কিছু জিনিস তৈরি করতে হবে। সেই জিনিসের আয়োজন করা হলো। তিনি উৎকৃষ্ট বীজ ধানের জন্য গেলেন, যার কাছে তিনি হলেন কুবের। কুবেরের কাছে গিয়ে তিনি বললেন যে আমাকে বীজ ধান দিতে হবে। কুবের বীজ ধান দিলেন এবং তিনি পরবর্তীকালে বিশ্বস্ত কর্মচারী হিসেবে নিলেন ভীমকে। এই বিপুল আয়োজন নিয়ে তিনি সরাসরি মাঠে গেলেন এবং সেখানে চাষের আয়োজন করলেন। এই যখন আয়োজন হচ্ছে ঠিক সেই সময় কতগুলি নিয়ম, কতগুলি নীতি তিনি মানলেন। দেখা গেল যে নিয়ম নীতিগুলি কৃষি সভ্যতার সঙ্গে, কৃষি সংস্কৃতির সঙ্গে যুক্ত, সেই নিয়মগুলি তিনি গ্রহণ করলেন। আমরা জানি কৃষি সভ্যতার সঙ্গে কতগুলি ট্যাবু আছে, যাকে আমরা ট্যাবু বলছি, তাকে বাংলায় বলবো নিষেধ। ট্যাবু একটি পলিনেশীয় শব্দ, যেখানে কতগুলি বিধি নিষেধ মানতে হয়, সেই নিয়মগুলো তিনি মানলেন। কি সেই নিয়ম? অমাবস্যায় হলকর্ষণ নিষেধ। অতএব শিব অমাবস্যা তিথিতে হলকর্ষণ করবেন না। অম্বুবাচীর সময় 7ই আষাঢ় থেকে 9ই আষাঢ় পর্যন্ত এই 3 দিন বীজ বপন করতে নেই, ভূমি কর্ষণ করতে নেই। এই 3 দিন শিব কাজ করবেন না। শিব জানেন সোমবার ধান লাগানো ধানের ফলনের পক্ষে ভালো। অতএব সোমবার তিনি ধান লাগানোর চেষ্টা করলেন। এখানে আমরা মনে রাখবো যে একটা প্রবাদ আছে, এই সোম শুক্রে চাষবাস যথা ইচ্ছা তথা যাস। এই যে নিয়ম, এই নিয়মগুলো কিন্তু শিব মানলেন। আমরা এই তথ্যগুলি দিতে পারছি যেখানে দাঁড়িয়ে যে আমাদের নানা রকম প্রথা আছে। লোকবিশ্বাস ও লোকসংস্কার নামাঙ্কিত বইতে বরুণ কুমার চক্রবর্তী এরকম একাধিক কৃষি সংক্রান্ত প্রথার উল্লেখ করেছেন, সংস্কারের উল্লেখ করেছেন। 1995 এই বইটি প্রকাশিত, পুস্তক বিপণী 127 পাতায় এই উৎসটি আমরা পাবো। আমরা খেয়াল করেছি এই ট্যাবুগুলো শিব মানলেন এবং তিনি জমি তৈরি করলেন। ঠিক যেমন করে কৃষক জমি তৈরি করেন, ঠিক তেমন করে তিনি জমি তৈরি করলেন এবং হাল সহযোগে মাটি তৈরি করলেন। ধানে যাতে ঠিক মতো জল পায় তার ব্যবস্থা করলেন এবং জমি যাতে ঠিক মতো তৈরি হয় তার ব্যবস্থা করলেন। তার অপূর্ব বর্ণনা দিয়েছেন রামেশ্বর। কি বলছেন? শিবের চাষের এই জায়গাটা আমরা দেখে নেব। আমরা দেখব চৈত্র মাস গেল সব চাষ হলো পূর্ণ, মাঠ করা মই দিয়া মাটি কইল চূর্ণ, উঁচু নিচু চালিয়া সকল কইল সম, উত্তরে উন্নত কইল দক্ষিণে দিগভম, বৈশাখে বিছাতি কইল শুভক্ষণ দিনে, সার দিয়া সারা সব ভূমি বাতে বুনে। অর্থাৎ শিব চাষ করলেন এবং সেই চাষ দেখে অভিভূত হলেন পার্বতী। যে পার্বতী শিবকে বলেছিলেন মন দিয়ে চাষ করো, সেই পার্বতী মনে মনে ভাবছেন না জানি শিব কত কষ্ট পাচ্ছেন, দু চোখে তার জল, না আজ আমি শিবের কাছে পৌঁছে যাব। পার্বতী এলেন, দূর থেকে দেখছেন কি বিপুল আয়োজন সেই চাষের, যেন ধনধান্যে পুষ্পে ভরে গিয়েছে আমাদের এই বসুন্ধরা। এবং পার্বতী কি দেখলেন? ধান্য দেখা পুণ্যবতী, ধান্য দেখা পুণ্যবতী ধন্য ধন্য করে, সার্থক শিবের চাষ সাবাস শঙ্করে।
অর্থাৎ অপূর্ব সেই আয়োজন দেখে ধন্য ধন্য করলেন। আমরা বলে রাখি, এই সময় আমার বন্ধু অধ্যাপক অনিমেষ গোলদার আছেন, সমীর দেবনাথ আছেন, সবাইকে ধন্যবাদ। অনেককে দেখছি, প্রত্যেককে ধন্যবাদ। এই মুহূর্তে বলে রাখি যে এই যে সবাই বলছে যে অপূর্ব এই ধান হয়েছে, এই ধান আয়োজন দেখে পার্বতী ঘরে এলেন, পার্বতী খুশি হলেন। কিন্তু সমস্যা হলো এই ভালো লাগা, অনেক সময় পড়শিরা, কারোর বাড়িতে ভীষণ একটা ভালো আয়োজন হয়েছে, পড়শিদের অনেকের এই সময় ভালো নাও লাগতে পারে। অতএব নারদ মুনি সেই পড়শি যিনি এলেন এবং যিনি এসে বললেন যে জানো মামি, তুমি তো একদিন মাত্র গিয়েছিলে মামার চাষ দেখতে। মামা বলে ডাকতেন নারদ শিবকে, আর মামি বলে ডাকতেন পার্বতীকে। তুমি তো একদিন গিয়েছিলে, কিন্তু তুমি কি জানো যে মামা প্রতিদিন দুপুরবেলা জমিতে থাকে না। প্রতিদিন দুপুরবেলা সেই জমির সমস্ত আয়োজন ওই ভীমের পরে ছেড়ে দিয়ে মামা কোথায় চলে যান? পার্বতী বললেন, মামা কোথায় চলে যান? তার মানে কি, কোথায় যায়? কিন্তু অত্যন্ত হাসি হাসি মুখ নিয়ে একেবারে সর্বঘটের কাঠালি কলা, যার বাহন ঢেকি, অর্থাৎ দেখবে ঢেকিতে একটা পা দিলে ঠিক যেই পা দিয়েছো ঢেকি উঠবে আবার নামবে। অতএব নারদের কাজ হলো ওই ঢেকির মতো, অতএব নারদের বাহন হচ্ছে ঢেকি। অতএব নারদ বললেন, না মামা ঠিক কোথায় যায় আমি বলতে পারবো না, আমার পক্ষে বলা খুব মুশকিল। স্বাভাবিকভাবে পার্বতী অত্যন্ত চিন্তিত, না একটিবার বলো কোথায় যায়? তুমি কি জানো? অর্থাৎ সংশয়, সন্দেহ, অবিশ্বাস এবং আশঙ্কা। তাই তো দুপুরবেলা সে মানুষটি যায় কোথায়। কি বলছে নারদ দেখো, আমরা দেখি নারদের বক্তব্যটা কি মিষ্টি করে ঝগড়া করাতে পারে। আমরা এটাও দেখেছি মধ্যযুগে এরকম একটি চরিত্র যে একটি পরিবারের সঙ্গে অন্য একটি পরিবারের বিবাদের মাঝখানে দাঁড়িয়ে নিজে একটি কিন্তু শ্লেষাত্মক হাসি হাসতে থাকে। নারদ বলছে, আগো মামি, মামা তো মজিল আদি রসে, রাখিতে নারিলে তুমি আপন রসে। মামাকে করেছে বশ গোটা 10 মে, রাত্রি দিনে মামা তার পাছে বুলে ধেয়ে। অর্থাৎ না, আসলে মামার দোষ নেই এই কারণে কি অসামান্য বলছেন রামেশ্বর, বলছেন এই না, আসলে কি হয়েছে জানো তো, কিছু ফুল ফুটেছে গাছে, আর ভ্রমর সেই ফুল দেখে সে ঠিক ওই ফুলের মধু পান করার জন্য গিয়েছে। পার্বতী এই কথাটি শুনে অত্যন্ত ক্রোধান্বিত চিত্তে বলছে, ঠিক আছে নারদ, তুমি আপাতত যাও, আমি পরে তোমার সঙ্গে কথা বলবো। পার্বতীর এই রাগান্বিত চেহারা দেখে নারদ মুনি কিন্তু ঠিক অন্যভাবে আবার তাকে বলছেন যে আমি জানি মামি, যদি অন্য বাড়ির বধূ হতো তাহলে কি করতো জানো? ওগো মামি, তুমি যদি অন্য মেয়ে হতে, খারু মুরা মারা মামাই দূর করে দিতে। কি আশ্চর্য যে অন্য যদি কেউ মেয়ে হতো এই সহ্যটি কিন্তু করতে পারতো না। অতএব এবার নারদের কথা মতো কি করলেন না, পার্বতী বাগদিনী রূপ ধারণ করলেন এবং বাগদিনী রূপ ধারণ করে সোজা চলে এলেন ঠিক যেখানে ভীম কাজ করছে। এবং জমিতে এসে দেখলেন সত্যি জমি ধানে সবুজ ধানে পরিপূর্ণ, সত্যি দেখে আপ্লুত হওয়ার মতো। কিন্তু জানতে চাইলেন যে শিব কোথায় গিয়েছে, কিন্তু এর সদুত্তর দিতে ব্যর্থ হলো ভৃত্য ভীম। তখন ঠিক সেই সময় কি করলেন না, ভীম দেখছে যে এই বাগদিনী সমস্ত ধান নষ্ট করছে এবং ধানের জমিতে সে মাছ ধরার ব্যবস্থা করছে। এমন একটি অবস্থা দেখে কথা বলা শুরু করলো যে তুমি কোনোভাবেই এই জমি নষ্ট করতে পারো না, কারণ আমরা অত্যন্ত কষ্ট করে এই জমি লাগিয়েছি। ভীমের সঙ্গে কথোপকথন এবং রীতিমতো ঝগড়া, ঠিক যেমন করে লোকায়ত লোক মানুষে একটু সামান্য কারণে ঝগড়া হয়, ঠিক তেমন করে ঝগড়া। এবং ভীমকে বলে, ভরম লইয়া যারে বেটা বেশ্যা, শিবের হইয়া কন্দল করিস, শিব কি তোর মেশ্যা? ভীম বলে, মুই বাদশা, বটি মামা বটে মোর, তুই যে শিবের ধান্য ভাঙিস, ভাতার নাকি তোর? এ ভাষা
আপাত বিচারে মার্জিত নয়। যে রামেশ্বর বলেছিলেন ভদ্রভাব্য ভনেকাব্য, রামেশ্বর বলেছিলেন যে তিনি ভদ্রকাব্য লিখবেন, এটা নিঃসন্দেহে ভদ্রকাব্যের উপযুক্ত ভাষা নয়। কিন্তু লোকায়ত লোক মানুষের যে কৃষিজীবী সংস্কৃতির পরিচয় আমরা পাচ্ছি, যে শিব নিজেকে কৃষি সভ্যতার প্রতীক বলে মনে করছেন, তার কাব্যে এই টেক্সটের এই ভাষায় আমরা কিন্তু এই ধরনের অমার্জিত সংস্কৃতি, অমার্জিত শব্দ মাঝে মধ্যে পাই। অতএব যে ভীমকে বলছে যে এমন কি শিব তোর হয় যে শিবের প্রত্যেকটি কথা নিজের মুখে আমাকে বলতে হবে, অর্থাৎ এই ধানের জমি আমার, তখন উত্তরে বলেছিল কেন শিব কি তোমার স্বামী হয়? এটা কিন্তু জানতো না যে আদেও কে, মানে এই মানুষটি কে, কে তার কাছে এসেছে। অতঃপর বাগদিনীর এই দৌরাত্ম মোচনের জন্য কিন্তু শিবের কাছে গিয়ে হাজির ভৃত্য ভীম। অর্থাৎ ভৃত্য ভীম জানতো শিব কোথায় আছে, কিন্তু ভীম একবারও বলেনি যে শিব কোথায় থাকতে পারে। এবং ঠিক সেই সময় শিব ভৃত্য ভীমের কাছে যখন এই কথাগুলি শুনছে, তখন বললেন যে হ্যাঁ রে, তুই যাকে দেখে এলি সে দেখতে কেমন, সে কি দেখতে অসামান্য? আমরা খেয়াল করব, ধানের জমি যায় যাক, কিন্তু সে কে এইটা জানার জন্য কিন্তু অত্যন্ত মরিয়া হয়ে উঠলেন শিব। এবং শিব এলেন, শিব এসে তাকে দেখলেন, দেখে অভিভূত হলেন, এবং অভিভূত হয়ে তিনি কি বললেন যে তুমি যখন এসেছো তোমাকে আমি চিনি না, কিন্তু মনে হচ্ছে যেন বহুদিনের চেনা। পার্বতী শিবের এই কথাগুলো শুনছেন আর মনে মনে ভাবছেন, তাহলে ঠিক এইভাবে অন্য রমণীকেও তুমি একই কথা বলো। আমরা যদি এখানে মনে রাখি যে মঙ্গল কাব্যের এই চরিত্রকে এই লোকায়ত চরিত্রকে দেবতায়নের পর্যায়ে নিয়ে যাব, তাহলে কিন্তু হবে না। মধ্যযুগের এই মঙ্গল কাব্যের টেক্সটের এই শিব কিন্তু একেবারে আলাদাভাবে আমাদের সামনে আসে। এবং শিব কি করলেন, তার পত্নী আছে, পত্নীর কথা বিস্মৃত হলেন এবং এই বাগদিনীর কাছে গিয়ে বললেন, তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব। এমনকি শিব বলে, বলো বলো তুমি চাও কি, অষ্টবসু অষ্টসিদ্ধি সব লহ দেই, অর্থাৎ আমি সব তোমাকে দেব, এমনকি আমার হাতের যে অঙ্গুরীয় সেটিও আমি তোমায় দেব। পার্বতী অত্যন্ত রুষ্ট হলেন। বিবাহের যে অঙ্গুরীয়টি শিবের হাতে তিনি পড়িয়েছিলেন, তিনি সেটাও নাকি খুলে দিতে চান এই বাগদিনীর হাতে, এই বাগদিনীর আঙুলে তিনি সেটাও পরিয়ে দিতে চান। তাহলে এখানে কি প্রেম ধীরে ধীরে সমস্ত সম্পর্কের বিপরীত উজানে হেঁটে চলেছে? অতএব পার্বতী ঠিক সেই সময় বললেন, বেশ আমি আবার তোমার কাছে আসবো, তখন না হয় দিও। পার্বতী চলে গেলেন এবং শিব যখন বুঝতে পারলেন যে না, এ ছদ্মবেশী আর কেউ নন, তিনি হলেন তারই পত্নী, তখন তিনি দ্রুত পায়ে বাড়ি গেলেন। ইতিমধ্যে গণেশকে ডেকে বললেন, গণেশ তোমার বাবাকে বলে দাও ডোম রমণীর সঙ্গেই থাকুক। সুতরাং পার্বতী কিন্তু এইভাবে শিবের সঙ্গে ঘর করছেন। তাহলে পার্বতীর একই সঙ্গে আরেকটি কাজ, শিবকে বহির্মুখী জীবন থেকে আবার এই ঘরমুখী জীবনে করা। আবার যখন তিনি শিবকে বুঝিয়ে পাঠালেন চাষের জমিতে, ঠিক সেই সময় আবার তার সামনে উপস্থিত হলেন এই নারদ মুনি। এবং নারদ জানালেন যে তুমি এই দেখো মামি, তুমি এই যে মামার এই মন পাচ্ছ না, এই যে তোমাদের নিত্য অশান্তি, এর একটি কারণ কিন্তু আছে। কি কারণ? এর অপূর্ব বর্ণনা আছে রামেশ্বর ভট্টাচার্য। এই পালাটির নাম শঙ্খপর পালা। অর্থাৎ বিষয়টা কি, তুমি যদি একটিবার মামার কাছ থেকে একটি শাখা আদায় করতে পারো, তাহলে কিন্তু তোমার সমস্ত এই সংকট দূর হয়ে যাবে। আমরা জানি যে শঙ্খ নিয়ে লোকায়ত লোক সমাজে নানা রকম বক্তব্য আছে। এ বিষয়ে আমার বন্ধু অধ্যাপক সৌগত চট্টোপাধ্যায় বেশ ভালো একটি কাজ করেছেন, সেটি অন্য এক প্রসঙ্গে আলোচনা করা যাবে। অতএব নারদের বক্তব্য হলো এই, শঙ্খ পোড়া সকল সংসার করে আলো, স্বামীর সৌভাগ্য হয় সভাকার ভালো। অতএব তুমি অবশ্যই শঙ্খ পরিধান করো। খেয়াল করো, আমরা খেয়াল করব যে নারদের এই বক্তব্য আপাত বিচারে কিন্তু ভালো লাগতে পারে পার্বতীর, কিন্তু শঙ্খ বা শাখা পড়ার মতো আর্থিক কোনো সংকুলান শিবের নেই। অতএব শিব যখন বাড়ি ফিরলেন চাষের জমি থেকে, ধীরে ধীরে তাকে ডাকলেন, কাছে ডেকে বসালেন, বললেন, দেখো তোমার কাছে তো আমি কোনোদিন কোনো প্রত্যাশা করিনি, কোনো কিছু চাইনি। আমরা কিন্তু এখানে মনে রাখবো যে এই শিবের যে সত্যি আর্থিক অবস্থা, সেই আর্থিক অবস্থায়
পার্বতীর হাতে সেই অর্থে কোনো রকম অলঙ্কার নেই, পার্বতীর হাতে এমন কিছু নেই যে পার্বতীকে দেখে সধবা নারীর মতো মনে হতে পারে, অর্থাৎ কোনো অলঙ্কার নেই তার কাছে, এমন কোনো পরিধানের উন্নত মানের কোনো রকম শাড়ি নেই যা থেকে মনে হতে পারে যে তিনি এক সময় হিমালয়ের মতো বিপুল সম্পদের অধিকারী, পিতার আদরের কন্যা, এমনটি কিন্তু পার্বতীর নেই। অতএব তিনি প্রত্যাশা করতেই পারেন যে তুমি অন্তত আমাকে একটা শাখা তুমি দিতে যদি পারো আমি খুব খুশি হব। ঠিক সেই সময় দাঁড়িয়ে অত্যন্ত রুষ্ট হয়ে, যেটা বলা শিবের পক্ষে ঠিক সেই অর্থে শোভা পায় না, কিন্তু শিব সেটাই বললেন। শিব বললেন, তুমি শাখা চাইছো আমার কাছে, যে তোমাকে খেতে দিতে পারে না, যার সংসারে কোনো রকম আহারের সামান্যতম আয়োজনটুকু নেই, তুমি কি করে তার কাছে শঙ্খের দাবি করছো? শিবের বক্তব্যটা আমরা একবার শুনে নেই। শিব বলছেন, ইভেন খোটা দিলেন, তুমি বরং আমার কাছ থেকে তুমি বাপের বাড়ি গিয়ে তুমি তোমার বাবার কাছে তুমি শাখা প্রার্থনা করো, আমার কাছে তুমি শাখা এই মুহূর্তে পেতে পাচ্ছ না। কি বলছেন? বাপ বটে বড় লোক বল গিয়া তারে, বাপ বটে বড় লোক বল গিয়া তারে, জঞ্জাল ঘুচুক যাহ জনকের ঘরে, সেইখানে শঙ্খ পরে সুখ পাবে মনে, জানিয়া জনক গৃহে যাও না হি কেনে। আমরা জানি মেয়েদের আর যাই হোক না কেন এই বাপের বাড়ির খোটা কখনো দেওয়া যায় না, এটা বড় সফট কর্নার। অতএব এই জায়গায় দাঁড়িয়ে শিব যখন বললেন বাপ বটে বড় লোক বল গিয়া তারে, তখন অত্যন্ত অভিমানে শিবের এই কটু বাক্যে অভিমানিনী গৌরী জনকের ঘরের উদ্দেশ্যে চললেন। এবং আমরা খেয়াল করব, তিনি যখন জনকের ঘরের উদ্দেশ্যে চললেন তখন কোনোভাবে কিন্তু তাকে বোঝানো গেল না। শিব তার সামনে গেলেন, তার কাছে ক্ষমা চাইলেন, কিন্তু কোনোভাবেই তিনি কিন্তু ক্ষমা করার মতো অবস্থায় নেই। বিপদে পড়লেন শিব এবং সরাসরি তিনি আবার ডেকে পাঠালেন নারদকে, যে নারদ, যেমন করে পারো তুমি আমার পার্বতীকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখব একের পর এক চেষ্টা করছেন তিনি। কখনো বাঘের আয়োজন করছেন, বাঘের রূপ ধারণ করছেন, কখনো তিনি কাণ্ডারি হচ্ছেন, কখনো তিনি মায়ানদী সৃষ্টি করছেন, কিন্তু কোনোভাবেই শিবকে ফেরানো যাচ্ছে না। যখন তিনি একটি ব্যাঘ্রের রূপ ধারণ করলেন, ঠিক সেই সময় এই ব্যাঘ্রের রূপ দেখে অত্যন্ত আপ্লুত হলেন পার্বতী এবং বললেন, বেশ, যখন তুমি ব্যাঘ্রের রূপ ধারণ করেছ তখন আমি না হয় তোমার পিঠে উঠে যাব। আমরা খেয়াল করব এই জায়গায় দাঁড়িয়ে বিপদে পড়লেন শিব, যে সর্বনাশ করেছে, যদি পার্বতী এসে আমার এই পিঠের উপরে উঠতে চায় তাহলে আমিই বা কি করব। অতএব ব্যাঘ্র পালিয়ে গেল। পার্বতী বুঝতে পেরেছেন শিব তাকে নেওয়ার জন্য একের পর এক ছল শুরু করেছেন। ঠিক যখন এইভাবে চলেছেন তখন দেবরাজ ইন্দ্রের কাছে শিব প্রার্থনা করলেন যে পার্বতী চলেছেন, অতএব তাকে যাওয়ার জন্য কোনোভাবে একটু উপায় করে দেওয়া হোক। ঠিক সেই সময় আমরা দেখলাম শিবের কথা অনুসারে পার্বতীকে যাওয়ার জন্য রথের আয়োজন করেছেন। যখন পিতৃগৃহে পৌঁছালেন পার্বতী, ঠিক সেই সময় শুরু হচ্ছে নতুন করে এক উৎসবের আয়োজন। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আমরা পাবো শারদীয়ার উৎসব। পিতৃগৃহে যখন পার্বতী পৌঁছালেন, আমরা এখানে মনে রাখবো যে আমরা যখন শুরুটা করেছিলাম যে পার্বতী যখন চলে এসেছিলেন, ঠিক সেই সময় মা মেনকার কথা অনুসারে পার্বতী কথা দিয়েছিলেন বছরে 3 দিনের জন্য তিনি আসবেন, এবং 3 দিনের জন্য এই যে এলেন, এই শুরু হচ্ছে হিমালয়ে তথা বাঙালির ঘরে ঘরে দুর্গোৎসব, যাকে আমরা শরদোৎসব বলি। যখন মেনকার কাছে এলেন, মেনকা মেয়েকে দেখলেন এবং মেয়েকে দেখে বললেন, এই যে কি চেহারা তার হয়েছে। অতএব সিদ্ধান্ত নিচ্ছেন মেনকা, আর না পাঠাবো আমি, ভালো হলো এলে তুমি মোর ঘরে থাকো চিরকাল। তোমাদের মনে পড়তে পারে বা আমাদের মনে পড়তে পারে যে যখন আমরা পড়েছিলাম শাক্ত পদাবলিতে, যে স্বামী সামনে দাঁড়িয়ে, হিমালয়ের সামনে দাঁড়িয়ে মেনকা বলছেন যে গিরি, এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না। আর এখানে রামেশ্বরের টেক্সটে বলা হচ্ছে আর না পাঠাবো আমি, অর্থাৎ মা আর কোনোভাবেই মেয়েকে পাঠাবে না।
মা তাকে আদর করে খাওয়ালেন, বিপুল সে আয়োজন এবং চণ্ডী পাঠ চলছে, ষোড়শোপচারে পূজার আয়োজন চলছে, ছাগ মেষ মহিষ বলি এই তারও আয়োজন চলছে। যখন এরকম একটা অবস্থা, ঠিক সেই সময় একাকী নিঃস্ব রিক্ত শিব ভাবছেন যে কি করে আমি পার্বতীকে ঘরে আনবো। অতএব পার্বতীকে আনার জন্যে তিনি সচেষ্ট হলেন। ঠিক সেই সময় তার স্নান যাত্রায় যখন তিনি স্নান করছেন, হাতের সামনে ভেসল একটি শঙ্খ। সেই শঙ্খকে নিয়ে তিনি শাখা তৈরি করছেন। অতএব আমরা আগেই বলে নিয়েছি, এবার তিনি হয়ে গেলেন শাখারি শিব। শঙ্কর ধরিল শঙ্খ বণিকের বেশ, 3 কাল পূর্ণ হইল পাক্কা গেল কেশ। তিনি শঙ্খ বণিকের বেশ ধারণ করলেন এবং শঙ্খ বণিকের বেশ ধারণ করে তিনি শাখারির বেশ নিয়ে তিনি চললেন হিমালয়ের পথে, কৈলাস থেকে হিমালয়ের পথে চললেন। এবং যখন যাচ্ছেন তখন ঠিক সেই সময় হিমালয়ের মেয়েরা, যে মেয়েরা তারা এই পার্বতীর বাড়িতে আছেন, তারা একই সঙ্গে পার্বতীর শাখা পরার এই যে শখ তারা শুনেছেন। হঠাৎ করে যখন এই শাখারিকে দেখছেন তখন তারা ডাকছেন, এসো এসো শাখারি, আমার সাথে যাবে, পার্বতী পড়িলে শঙ্খ পুরস্কারও পাবে। শাখারি মনে মনে তো এটাই চাইছিলেন, তাকে নিয়ে যাওয়া হোক, তার কাছে অপূর্ব সব শাখা। কিন্তু সমস্যা হলো এই শঙ্খ দেখে যার সব থেকে পছন্দ হলো তিনি হলেন তার শাশুড়ি মাতা। কিন্তু শাশুড়ি মাতাকে তিনি কি করে শাখা পরাবেন? আমাদের শাস্ত্র অনুসারে আমরা জানি যে বিবাহের দিন কিংবা কোনো কারণে যার হাতে শাখা পরানো হয়, পলা পরানো হয়, সম্পর্কের সূত্র ধরে তিনি পত্নীত্ব লাভ করেন। সুতরাং শাখারি শিব কোনোভাবেই মেনকাকে শাখা পরাতে চাইলেন না। তিনি বললেন, না, আমার কাছে শাখা আছে বটে, কিন্তু এই মুহূর্তে বেশি শাখা নেই, মাত্র 2টি শাখা আছে এবং সেই শাখা আমি শুধুমাত্র পার্বতীকেই পরাতে পারবো। এই জায়গায় আমরা দেখলাম যে পার্বতীকে শিব শাখা পরানোর সমস্ত রকম আয়োজন করছেন এবং শাখা যখন পরলেন পার্বতী খুশি হলেন, আপ্লুত হলেন এবং বললেন, বলো শাখারি, তুমি কি মূল্য আমার কাছে চাও? তুমি যে মূল্য চাইবে আমি সেই মূল্য তোমায় দেব। আমরা খেয়াল করব যে মুহূর্তে তিনি দাঁড়িয়ে আছেন কৈলাসে, সেই মুহূর্তে তিনি ভিখারি শিবের পত্নী। যে মুহূর্তে তিনি দাঁড়িয়ে আছেন হিমালয়ে, সেই মুহূর্তে তিনি রাজনন্দিনী। অর্থাৎ অবস্থান অনুসারে, ভূগোল অনুসারে এই বদল কিন্তু ঘটে যাচ্ছে। আমরা এখানে দেখলাম যখন শঙ্খ বা শাখা পরালেন তখন শিব বলছেন যে আমি তোমার কাছে কি চাই জানো? মূল্য থাকে তবে সে মূল্যের নিরূপণ, অমূল্য শঙ্খের মূল্য আত্মসমর্পণ। আমি আর কিছু চাই না, আমি এটা চাই যে তুমি আমার কাছে আত্মসমর্পণ করবে। শাখারিকে চিনতে পারলেন না। শাখারিকে চিনতে না পেরে অবাক হলেন পার্বতী, যে কি বলছে, আত্মসমর্পণ করার কথা বলছে। তিনি বললেন, তুমি কি জানো শাখারি যে আমার স্বামীকে? শাখারি বললেন, না, আমি তোমার স্বামীকে জানি না, তবে তোমার স্বামী যেই হোক, যেহেতু আমি তোমার হাতে শাখা পরিয়েছি, অতএব যদি তুমি তৃপ্ত হয়ে থাকো, যদি তুমি শাখা পরে থাকো, তাহলে তুমি কিন্তু আজ থেকে কথা দাও যে আমার পত্নী হিসাবে তুমি আমাকে স্বীকার করবে। অতএব দিবে বল্লা যৌবন, যতনে নিলে শঙ্খ, ইবে ধন দেখা হো, ধনের নাহি রঙ্ক। আমি অন্য কোনো আর তোমার কাছে কিছু প্রত্যাশা করি না। বিরক্ত পার্বতী এখানে ভয়ঙ্কর মহাকালী রূপ ধারণ করলেন। ঘোররূপা করাল বদনা তার, চতুর্ভুজা হলেন পার্বতী, মুখে তার অট্ট হাসি, মুক্ত কেশী নরমালা ধারণ করলেন। অর্থাৎ এখানে কিন্তু পুরাণ সম্পৃক্ত একটি রূপ এখানে রামেশ্বর বসাচ্ছেন পার্বতীর দিকে, এবং পার্বতীর এই রূপের সঙ্গে সঙ্গে চারিদিকে রক্ত বৃষ্টি, উল্কাপাত, ভূমিকম্প শুরু হলো। শাখারি তখন রূপ বদল করলেন, শাখারি হলেন শিব রূপে সামনে দাঁড়ালেন। পার্বতী সেই রূপ পরিবর্তন করলেন। পার্বতীর সঙ্গে শিবের যখন এমন একটি মধুর মিলন আয়োজন দেখতে পাচ্ছে সমস্ত হিমালয়বাসীরা, তখন আপ্লুত হলেন। শিব রূপ পরিবর্তন করায় পার্বতী খুশি হয়েছেন এবং দেখা গেল এই যে পার্বতী সেদিন শিবকে তার কাছে থেকে যাওয়ার কথা বললেন, আজ তুমি আমার কাছে এখানে থেকে যাও।
যখন এই আয়োজন, তখন পিতা পুত্র মিলে এক বিপুল খাওয়ার আয়োজন। এই শ্বশুর লয়ে সপুত্র যখন ভোজন করছেন, ঠিক সেই সময় বিপুল সেই খাওয়ার আয়োজন। আমরা যে ভোজন রসিক শিবকে আমরা দেখি, সেই শিবের এই আয়োজনটা নিয়ে লিখছেন রামেশ্বর এইভাবে। কি বলছেন দেখো, শুক্তা খায়া ভোক্তা যদি হস্ত দিল শাকে, অন্নপূর্ণা অন্ন আনো রুদ্র মূর্তি ডাকে। কার্তিক গণেশ ডাকে অন্ন আনো মা, হৈমবতী বলে বাছা দাঁড়া দাঁড়া একটু ধৈর্য ধরে খা। মূষক মায়ের বলে মৌন হয়ে রয়, শঙ্কর শিখায় দেন শিখিধস কয়, যে রাক্ষস ঔরস জন্ম রাক্ষসীর পেটে, যত পাবো তত খাবো ধৈর্য হব পেটে। অর্থাৎ মা জানো তো, রাক্ষসীর পেটে রাক্ষস জন্মে, অতএব মা তোমার পেটে আমি হয়েছি, আমি কি করেই বা ধৈর্য ধারণ করব। আমরা এরপরেই আমরা দেখেছি যে ভোজনান্তে হর পার্বতীর বাসর সজ্জার আয়োজন, এবং সেই বাসর সজ্জার আয়োজনে পার্বতী অপূর্ব সাজে সাজলেন। তিনি কুমকুম পরেছেন, তিনি চন্দনে সজ্জিত হয়েছেন, খোপায় দিয়েছেন মালতী মল্লিকা ফুল, নানা অলঙ্কারে ভূষিত হয়েছেন। কিন্তু রসময়ী পার্বতী সেই পূর্বের বাগদিনী রূপ ধারণ করেছেন, কারণ এই রূপেই তিনি শিবকে ঠকিয়েছিলেন। শিব খুশি হয়েছেন, তাকে সই বলে ডেকেছেন, এবং ভোলানাথ গেল ভুলে আশ্বাস্য সই বলে হাত ধরে বসাইল কোলে। তারা হর পার্বতীর একটি মিলন দৃশ্য এখানে অঙ্কন করলেন রামেশ্বর। এবং যখন পরের দিন যখন নবমী নিশি পার হয়ে গেল, দশমীতে রামেশ্বর জানাচ্ছেন, দশমীর দিবস ভালো আর রব নাহি, বিজয়া বিজয়া বিজয় করো জননীর ঠাই। তার পত্নীকে নিয়ে ফিরবেন কৈলাসে। অর্থাৎ আমরা খেয়াল করলাম, ঠিক যেমন করে একটি পারিবারিক জীবন নিয়ে একেবারে নিম্নবিত্তের মানুষ ঘর সংসার করে, তেমনি নিম্নবিত্তের সেই দৃষ্টিকোণ থেকে মধ্যযুগের কবিরা শিব ও পার্বতীর চিত্র এনেছেন। আমরা এই প্রসঙ্গে বলে রাখবো যে শিব ঠিক কোন স্তরে এসেছিলেন, বা শিবকে কিভাবে দেখেছিলেন মধ্যযুগের এই লোকায়ত মানুষ, তার কিন্তু নানা আয়োজন কবিরা বলেছেন। আমাদের মনে পড়তে পারে, যেখানে দাঁড়িয়ে কবি কঙ্কন চণ্ডীর মতো প্রতিভা সম্পন্ন কবি বলছেন যে শিবকে দেখে পাড়ার একেবারে আনন্দ প্রিয় আহ্লাদ প্রিয় সরল শিশুরাও কিন্তু বলছেন, কেহ বলে ওই এলো শিব বুড়া বাপ, কেহ বলে বুড়াটি খেলাও দেখি সাপ, কেহ বলে জটা হইতে বার করো জল, কেহ বলে জালো দেখি কপালে অনল। তাহলে এই যে রূপ আমরা দেখেছি, যে এই শিব কখনো আর্য শিব হতে পারেন না। এই যে শিবের চরিত্র গ্রাম বাংলার লোকায়ত লোকমানুষে ছিল, সেই শিবের চরিত্র মঙ্গল কাব্য রেখেছেন। কিন্তু মধ্যযুগের কবিদের কাব্য যখন আধুনিক সময়ে আমরা যখন পড়ছি, আমাদের মধ্যে যে রুদ্র শিব বা পৌরাণিক শিব সম্পর্কে যে ধারণা, সেই ধারণাটি এবং অনার্য সংস্কৃতি শিবের যে ধারণা, তার একটি যৌথ মিলন প্রয়াস আমরা দেখেছি। এবং আমরা যখন এই প্রসঙ্গে বলে রাখি যে হর পার্বতী নিয়ে এই মুহূর্তে যারা কাজ করেছেন, রামকুমার মুখোপাধ্যায়ের কথা আমরা বলেছি, তিনি কিন্তু তার এই উপন্যাসে মূলত প্রথম থেকে শুরু করে 43টি অধ্যায় জুড়ে যে টেক্সট এনেছেন মঙ্গল কাব্যে, সেই টেক্সটকে তিনি নবীকরণ করেছেন বা বিনির্মাণ করেছেন। আমাদের এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ছে। 2013 সালে মহাশ্বেতা দেবীর কাছে গিয়েছিলাম, মূলত দিয়া পাবলিকেশনের একটি বইয়ের কাজ নিয়ে, বইটির নাম পছন্দের 5। সেখানে আমরা তাকে জানিয়েছিলাম যে আপনার ঠিক কোন উপন্যাসগুলি পছন্দ। তাতে উনি 5টি উপন্যাসের নাম বলেছিলেন। সেই 5টি উপন্যাসের নাম বলার পর তিনি বলেছিলেন, তার মধ্যে বলে রাখি, তার মধ্যে 2টো উপন্যাস ছিল মুকুন্দের টেক্সট অবলম্বন করে। একটির নাম বেনেবউ, আরেকটির নাম ছিল কবি বন্দঘাটি গাইর জীবন মৃত্যু। সেই সময় কথা প্রসঙ্গে আমায় বলেছিলেন যে তুমি কি আমাকে একটা শিবায়ন কাব্য দিতে পারো? আমি বলেছিলাম শিবায়ন কাব্যটা নিয়ে আপনি কি করবেন? তিনি বলেছিলেন যে আমি এই শিবায়ন কাব্যটা নিয়ে আমি একটি বই লিখব, যেখানে শিবের কথা বলবো, আমি শিবের কথা লিখব।
এরপরে মহাশ্বেতা দেবী অসুস্থ হয়ে পড়েন, তারপরে তিনি দেহান্তরিত হন। হয়তোবা সেই অপূর্ণ কাজ রামকুমার দা করেছেন যখন সত্যবতী গিরি এবং সনত কুমার নস্কর এই মাননীয় দুই আচার্য সম অধ্যাপকরা মিলে মধ্যযুগের একটি একটি পত্রিকা, তারা গবেষণা পত্রিকা বার করছেন। তার প্রথম ভূমিকা লিখেছিলেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। সেই ভূমিকায় তিনি লিখেছিলেন যে কেন মধ্যযুগ পড়ব। তার উত্তরে তিনি বলেছিলেন, আমরা অস্তিত্বের যে শিকড় যদি সন্ধান করতে চাই, যদি আমরা বর্তমানকে খুঁজতে চাই, তাহলে ওই অতীতের শিকড় থেকে বর্তমানে পৌঁছাতে হয়। কারণ ঠাকুরমাকে বাদ দিয়ে যেমন বাবা নয়, বাবাকে বাদ দিয়ে যেমন আমরা নই, যেমন করে এই ঐতিহ্যের শিকড় থাকে, তেমনি মধ্যযুগের ঐতিহ্য বাদ দিয়ে 19 শতক বা 20 শতক বা 21 শতকের এই বহমান সাহিত্যের ধারা কখনো পুনরুজ্জীবিত হতে পারে না। অতএব মধ্যযুগ যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশন থেকে রিকনস্ট্রাকশন এবং ডিকনস্ট্রাকশন, এই যে নিরন্তর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় হরপার্বতীর আখ্যান যেন এক অভিনব সংযোজন হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। আমরা জানি যে আরও নানাভাবে এই টেক্সট আলোচনা করা যেতে পারে। শুধুমাত্র শিবের কৃষিকাজ নিয়ে আলোচনা করা যেতে পারে, শুধুমাত্র শঙ্খ পালা নিয়ে আলোচনা করা যেতে পারে, শুধুমাত্র রামকুমার মুখোপাধ্যায়ের টেক্সট নিয়ে আলোচনা করা যেতে পারে, শুধুমাত্র হর পার্বতীর গার্হস্থ্য জীবনের এই প্রেম, এই মধুর সম্পর্ক দিনান্তে দাঁড়িয়ে কিভাবে তারা সংসারের এই 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 যে পরিসর, সেখানে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন, যেখানে পার্বতী গৃহত্যাগ করতে করতে হাঁটতে হাঁটতে সুদীর্ঘ পথ ধরে বারাণসীতে উপনীত হয়েছেন, এবং যখন তিনি ভিখারীদের সামনে দাঁড়িয়ে ভিক্ষা দিচ্ছেন, তখন ভিখারীর ছদ্মবেশে দাঁড়িয়ে শিবও তার সামনে দাঁড়িয়ে আছেন, এবং শিব তাকে বলছেন, দাও আমাকে একটু অন্ন দাও। চিনতে পেরেছেন অন্নপূর্ণারূপী অন্নদা তাকে নিজের হাতে খাইয়েছেন, খাইয়ে বলেছেন, তুমি তৃপ্ত হয়েছ? শিব তৃপ্ত হয়েছেন। অন্নদা যখন শিব ফিরে যাচ্ছেন তখন বলছেন, যখন তুমি আমার কাছে এলে তাহলে তুমি 3টি বর আমাকে দাও। আমার প্রথম বর এই, কথা দাও তুমি কোনোদিন এই কাশী ছেড়ে যাবে না। শিব বললেন, তথাস্তু। কথা দাও এখানে কোনো মানুষ অন্নে বা নিরন্নে থাকবে না। শিব বললেন, তথাস্তু। কথা দাও এখানে দাঁড়িয়ে তুমি যদি কোনো মানুষের মৃত্যু ঘটে এই কাশীধামে, তাহলে সে সরাসরি শিবলোক পাবে। আমরা জানি সেটাও তিনি কথা দিয়েছিলেন। অর্থাৎ আমি আগেই বলে নিয়েছি, যার গৃহে অন্ন নেই সেই অন্নদা এখানে দাঁড়িয়ে নিরন্ন মানুষকে অন্নদান করেছেন। শিবের ঘরে অন্ন নেই, তবু শিব অন্যের ব্যবস্থা করেছেন। অর্থাৎ আমরা আজকের যে হর পার্বতীর যে গার্হস্থ্য জীবনের কথা বলেছি বা বলতে চেয়েছি, যে কথা বলার চেষ্টা করেছি, তা এই যে তৎকালীন মধ্যযুগে নিরন্ন মানুষের হয়ে প্রতিনিধিত্ব করেছেন হর পার্বতী। তাকে পুরাণের দেবতা হিসাবে মঙ্গল কাব্যের কবিরা দেখাতে চাননি, তাদেরকে কোনোভাবেই একেবারে সরাসরি রুদ্র হিসাবে বা দুর্গতি নাশিনী দুর্গা হিসাবে দেখাতে চাননি মধ্যযুগের কবিরা। অতএব হর পার্বতী আমাদের লোকায়ত মানুষের এক অভিনব আয়োজন। সাহিত্যের পাঠ নিঃসন্দেহে লেখকের লেখার কাজ শেষ হয়ে গেলে, যেখানে রোলাবাদ বলছেন লেখকের মৃত্যুর পর পাঠক তার নতুন নতুন দিক বা দিগন্ত নির্মাণ করেন, সেই নতুন দিগন্তে দাঁড়িয়ে আমরা শিব পার্বতীকে নানা বৈচিত্র্যে আমাদের মতো করে দেখতে পাবো নিঃসন্দেহে। আমি শুধু এইটুকু বলবো যে মধ্যযুগের মঙ্গল কাব্যের যদি কোনো জায়গা থেকে সমগ্র তথ্যের মধ্য থেকে প্রথম বাংলা সাহিত্যের একটি পরিপূর্ণ সংসারে সুখ দুঃখের ছবি তুলতে হয়, তাহলে সেই ছবি নিঃসন্দেহ হয়ে উঠবে হর পার্বতীর ছবি। এই ছবির পরিচয় অতি সংক্ষেপে আমার মতো নিঃসন্দেহে সাহিত্যের খেলাঘরে অত্যন্ত সামান্য একজন মানুষ হিসাবে, অত্যন্ত দিনহীন এক মানুষ হিসাবে যেটুকু কথা আপনাদের সামনে উপস্থাপনের প্রয়াস পেয়েছি, নিঃসন্দেহে সেইটুকুর থেকে শুধু এইটুকু বোঝানোর চেষ্টা করেছি, শিব এবং পার্বতীর এই সমাবেশ আসলে ভারতবর্ষের আর্য অনার্য সংস্কৃতির সমাবেশ। নাহলে আমার বারবার মনে হয়েছে যে হিমালয়ের ওই পরিবেশে থাকা এই অপূর্ব এক রাজকীয় পরিবেশের এক কন্যা, তার সঙ্গে সম্পূর্ণভাবে অনার্য সংস্কৃত এক মানুষের বিবাহ আসলে দুই ভারতের সমাবেশ। যেন যে দুই ভারতের মধ্যে আছে নেই কোনো কিছু সেই দল, আর আছে যাদের অনেক কিছু সেই দল, এই দুই দলের মিলিত এক অভিনব রূপ আমরা খুঁজে পেয়েছি, অন্বেষণ করেছি আমাদের এই মুকুন্দের টেক্সটে, আমাদের এই ভারতচন্দ্রের টেক্সটে, আমাদের এই রামেশ্বরের টেক্সটে।
পরিশেষেই যারা শুনেছেন, আমার ছাত্র অধ্যাপক সৌভিক এখানে আছে, আমার কাছে যারা স্কলার তাদেরকেও দু একজনকে দেখলাম, অভয় পানকে দেখলাম, সবাইকে যাদেরকে আজ আমি এই পরিসরে দেখেছি, আমার প্রত্যেককে যথাযথ আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা, আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। যে দীর্ঘক্ষণ মধ্যযুগের একটা নিরস টেক্সটকে, মধ্যযুগের একটা নিরস বক্তব্যকে আপনারা শুনেছেন, সময়ের এই শানিত প্রহরে আপনারা আমাকে ধৈর্য ধরে মেনে নিয়েছেন, আমাকে গ্রহণ করেছেন, এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যদি কখনো সময় হয় দিয়ার সাহিত্য চর্চায় কোনো না কোনো এক সময় অন্য একটা বিষয় নিয়ে বলার চেষ্টা করব। এই প্রসঙ্গে বলে থাকি, মূলত গৌরী কালচারের তাপস আমার স্কলার, সে আমাদের পত্রিকার অন্যতম আমার সঙ্গে সহ সম্পাদনার দায়িত্বে আছেন। এই তাপস ছাড়া সোমালি এরা এবং যারা গৌরী কালচারের সবাই আছে, তারা গৌরীর একটি সাহিত্য চর্চার পেজ আছে, দিয়ার সাহিত্য চর্চা, সেখানে আমরা মাঝে মধ্যে আসি। যদি সম্ভব হয় থাকবেন, আপনারাও আসবেন, আপনারাও আমাদের এই প্ল্যাটফর্মে আসবেন। আপনাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, একই সঙ্গে ভালোবাসা আমার কৃতি ছাত্র রামকৃষ্ণ মণ্ডল, যে নানা আয়োজনে আমাদের সবসময় সঙ্গে থাকে। সবাইকে অকুণ্ঠ ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সময় দিয়েছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার নমস্কার, আমার ভালোবাসা আপনারা গ্রহণ করবেন। আজকে এই পর্যন্ত।